আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাই, আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাই, আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ফাইন, অল ওকে আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা জুম্মার নামাজের পরেই চলে আসছি, আশা করি বাকিরাও চলে আসবা। জাস্ট দ্রুত করে চলে আসতে হয়েছে, 2টা বাজে টাইম যেহেতু। তো তোমরা যারা যারা জিএসটি প্রিপারেশন নিবা তাদেরকে নিয়ে আমরা একটা গাইডলাইন দিছিলাম, তারপরও যারা সেটা মিস করে গেছো, স্পেশালি ফিজিক্সের পার্টটা, তাদের জন্য ছোট করে একটু বলি। আমাদের এসিএস ভার্সিটি ব্যাচে যা পড়াইছি তোমাদেরকে, অর্থাৎ কিছুদিন আগে যে ক্লাসগুলো হয়েছে আমি এবং অপূর্ব দাদা মিলে যেগুলো তোমাদের নিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত, এখন তো করার সময় নেই, বাট নোটগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং সাথে আমরা এখন 4টা ক্লাস দেবো তোমাদের ফিজিক্সের। আমি 2টা, অপূর্ব দাদা 2টা। ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে আমার একটা ক্লাস থাকবে, অপূর্ব দাদার একটা ক্লাস থাকবে। ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে আমার উপরে একটা ক্লাস থাকবে, আর অপূর্ব দাদার আরেকটা ক্লাস থাকবে। অর্থাৎ টোটাল 4টা ক্লাস আমরা নিব। আগের ক্লাসগুলোর নোট, দেন এই ক্লাসগুলা জিএসটি স্পেশাল যে ক্লাসগুলো 4টা নিব, এই কয়েকটা যদি করো তাহলেই আমার কাছে মনে হয় জিএসটির জন্য ফুল প্রিপারেশন হয়ে যাবে। এখন জিএসটি পরীক্ষার জন্য 2টা কথা বলি। তোমরা যারা যারা এই জিএসটি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে স্পেশালি ফিজিক্স অংশে আমি জানি যে ফিজিক্সে এরকম অনেক প্রশ্ন থাকবে যেগুলো একটু বড়, যেগুলো ক্যালকুলেটর ছাড়া হাতে করতে গেলে তোমার অনেক সময় লেগে যাবে। তো তোমার এই কয়েকদিনের কাজ হলো যে ফিজিক্স অংশে স্পেশালি আমাদের করানো ম্যাথগুলো যখন করবা, বা তোমরা যখন প্র্যাকটিস প্রবলেমগুলোও করবা আমাদের পড়ানো ম্যাথগুলোর পরে, তখন তোমাদের ম্যাথ দেখে আগে আইডেন্টিফাই করতে হবে, বা ফিজিক্সের প্রশ্নটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নটা আসলে আমি অ্যাটেম্প নিব কিনা, নেওয়াটার সময় কি বেশি লাগবে নাকি অল্প সময়ে আমি অ্যান্সার করতে পারবো। এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি, কারণ তোমাদের 60 মিনিটে অনেকগুলো এমসিকিউ দিতে হবে, যে জায়গায় মেডিকেলে 60 মিনিটে 100টা এমসিকিউ দিতেই আসলে কি সময় দেখা যায় চলে যায়, সেখানে কিন্তু অত ম্যাথমেটিক্যাল জিনিসও আসে না। আর এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স আর ম্যাথে কিন্তু ভালোই সময় লাগবে। তো 100টা প্রশ্ন অনেকেই অ্যান্সার করতে পারবে না, এটা আগে থেকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে। তোমাদের যেগুলো পারি, অল্প সময়ে যেগুলো পারি সেগুলোকেই গুরুত্ব দেওয়া উচিত, সেগুলোকেই প্রায়োরিটি দেওয়া উচিত। ফিজিক্সের ক্ষেত্রে তার মানে সামারি করলে সাজেশনটা কি, ফিজিক্সে ওই সকল প্রশ্নগুলোই অ্যাটেম্প নিব যে প্রশ্নগুলো আমি শর্টেস্ট টাইমে পারবো। যেমন আজকেও আমি যখন ক্লাসটা নিব আমি তোমাদেরকে বলবো যে ধরো সাপোজ এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তুমি কি করবা, আগে দেওয়া উচিত না পরে দেওয়া উচিত, ঠিক আছে? তো এই প্রশ্ন শনাক্তকরণ এইটা সবচেয়ে জরুরি স্কিল আমি মনে করি এই ভার্সিটি গুচ্ছ পরীক্ষার জন্য, ঠিক আছে? প্রশ্ন শনাক্ত করতে পারা, এটা কি বড় প্রশ্ন না ছোট প্রশ্ন, এটাকে আমি করব নাকি এটা না করে আরেকটাতে চলে যাব। আর বরাবরই আমি বলবো কেমিস্ট্রি, বায়োলজি এগুলো আগে অ্যান্সার করতে। কেমিস্ট্রি, বায়োলজিতে খুব দ্রুত, মানে তুমি চেষ্টা করবা 15 থেকে 20 মিনিটের মধ্যে কেমিস্ট্রি, বায়োলজি, 20 বা 25 মিনিটের মধ্যে কেমিস্ট্রি, বায়োলজি শেষ করে ফেলা। আমার কাছে মনে হয় না 30 মিনিট পর্যন্ত যাওয়া কোনোভাবেই অর্থিক। 20 মিনিটের মধ্যে পারলে বায়োলজি এবং কেমিস্ট্রি অংশ শেষ করে ফেলবা, 25 মিনিট বড় জোর। আর বাকি এরপরে শুরু করবা ফিজিক্স, আর শেষে করবা ম্যাথ। ম্যাথে সবচেয়ে বেশি সময় লাগে। তো ফিজিক্সে তোমরা যখন করবা, ওই তো যেই প্রশ্নগুলো কম সময় লাগে সেই প্রশ্নগুলো আগে শুরু করবা, যেগুলো বেশি সময় লাগে ওগুলো না করলেও কোনো সমস্যা নেই। তোমার টার্গেট আলটিমেটলি 60 পাওয়া, তোমার টার্গেট 100 পাওয়া না, ঠিক আছে? তো 60 যেন কোনো রকমে আইসে পড়ে সেভাবে প্রস্তুতি নিয়ে আঁকাবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস, জিএসটি রিভিশন ক্লাস 1। হ্যাঁ, তো আমরা আজকে, আমি তোমাদের ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার পড়াইছি, একটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ আর পর্যাবৃত্ত গতি। এই 2টা চ্যাপ্টারেরই প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা করব। থিওরি অংশে আর যাচ্ছি না, থিওরি অংশ ঠিক আগে যা পড়াইছি তাই। থিওরি অংশ এখন খুব বেশি ডিটেলসও লাগবে না। অনেকে দেখতেছিলাম প্রশ্ন করতেছিল ভাই এখন কি বই পড়বো কিনা। আমি বলবো যে তোমরা যদি যারা মেডিকেল থেকে ফেরত আসছো, তারা মেডিকেলের দাগানো বইটা যেটা, ওটা জাস্ট চোখ বোলায় যাবা। আমি বলবো না এটা মুখস্থ করতে, মুখস্থ করার দরকার নেই। জাস্ট মেডিকেলটা, ওই মেডিকেলে যেরকম দাগানো বই তোমরা পড়ে আসছো সেরকম। আর যারা মেডিকেলের প্রস্তুতি নেই, শুধুই ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং থেকে আসছো, তাদের ক্ষেত্রে আমি বলবো জাস্ট বইটা একটু পাল্টায় যাবা। বোল্ড করে যে লাইনগুলো লেখা আছে, বোল্ড মানে মোটা হরফে যে লাইনগুলো লেখা আছে, সেই লাইনগুলো 2বার করে পড়বা। বাকি লাইনগুলো একটু জাস্ট চোখে পাল্টায় যাবা। এমন না আমি বলবো রিডিং পড়তেও বলবো না, আমি বলবো চোখে পাল্টায় যাবা, যেগুলো চোখে বাজে ওইগুলোই জাস্ট একটু দেখবা, ঠিক আছে? খুব বেশি ডিটেলসে সময় দিয়ে বই এখন পড়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। আমরা আজকে 2টা চ্যাপ্টার কভার করব, মহাকর্ষ বিকর্ষ আর পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, তাহলে ক্লাসের প্যাটার্ন, মানে আমাদের জিএসটির প্যাটার্নটা কি, তাহলে পূর্বের ক্লাসের ক্লাস নোট,
দেন জিএসটি ক্লাসগুলো করা, জিএসটি ক্লাসগুলোতে আমরা মোস্টলি টিপস ট্রিক্স শেয়ার করব। দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক দেখবা এই জিএসটি ক্লাস করার পরে কোশ্চেন ব্যাংক অলমোস্ট শেষ। হ্যাঁ, মানে কোশ্চেন ব্যাংক দেখবা যে সবই অলমোস্ট পারবে ইনশাল্লাহ। আর আমাদের যে প্র্যাকটিস একটা শিট দিছিলাম তোমাদেরকে, ওইটা রিটেনগুলো ছাড়া, ওখানে রিটেনও আছে এমসিকিউ আছে। হ্যাঁ, প্র্যাকটিস শিট যেটা আছে ওইটা শুধু এমসিকিউ পার্টটা করবা, রিটেন পার্টটা লাগবে না আপাতত তোমাদের। ঠিক আছে, তো প্রায়োরিটি নাম্বার 1, প্রায়োরিটি নাম্বার 2, প্রায়োরিটি নাম্বার 3, এই তিনটা মাস্ট। হ্যাঁ, এটা আমি বলবো অপশনাল, বাট করে রাখিও যাদের ধরো সিএসি পাওয়ার ইচ্ছা সাস্টে, মানে টপ লেভেল টার্গেট আছে তাদের জন্য আমি বলবো এটাও করবা মাস্ট। হ্যাঁ, আর সময় যেহেতু আছে 1.5 মাসের মতন, করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমত কয়েকটা এমসিকিউ আমাদের আজকের ক্লাসে যেই প্রশ্নগুলো আমি নিয়ে আসছি সেই প্রশ্নগুলো হচ্ছে বিগত সালে জিএসটিতে আসে, এবং জিএসটি যখন হয় নাই, জিএসটি হওয়ারও আগে যখন ভার্সিটিগুলো আলাদা আলাদাভাবে ছিল, তারাই যেহেতু এখন প্রশ্ন করবে, তাদের মাইন্ডটা রিড করতে হবে, তারাই কিন্তু প্রশ্নটা করবে। বিভিন্ন ইউনিভার্সিটির যারা টিচাররা আছেন, তো তারা তাদের যে কোশ্চেন ব্যাংকগুলো ছিল সেইখান থেকে আমরা আসলে প্রশ্নগুলো নিয়ে আজকে যে প্রশ্নগুলো আসার মতো এই 2টা চ্যাপ্টার থেকে সেটা দাঁড় করাইছি। আচ্ছা, সর্বপ্রথম প্রশ্ন তোমরা অ্যান্সার দিবা ফার্স্ট। হ্যাঁ, তোমরা যে তোমাদের দক্ষতাটাও আমি দেখতে চাই যে কে এরকম প্রশ্নগুলো যত দ্রুত দেখেই অ্যান্সার করতে পারে। ফার্স্ট অফ অল, এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করার আগে যদি দূরত্ব অর্ধেক করা হয় তাহলে আগের মানের সাপেক্ষে মহাকর্ষ বল কত গুণ হবে, এই প্রশ্নটা দেখেই তোমার বুঝতে পারা উচিত আচ্ছা এটা মহাকর্ষ সূত্র থেকে আসছে। এটা করতে তোমার 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগবে, তার মানে এই প্রশ্নটা তুমি অ্যান্সার করবা, তারপরে তুমি এই প্রশ্নটা অ্যান্সার করতে বসবা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাইন্ডে ফার্স্ট অফ অল একটা প্রশ্ন পড়ার সাথে সাথে ক্রস চেক দিয়ে নিবা যে এটা আসলে আমি করবো কি করবো না। বেশিরভাগ স্টুডেন্টরাই যেটা করে, একটা প্রশ্ন পড়ে করা শুরু করে দেয়, করা শুরু করে দিয়ে পরে বুঝে যে এটা তো বড়, তারপরে সে ওইটা থেকে ব্যাক অফ করে অন্যটাতে যায়। না, তুমি এই যে প্রশ্নটা পড়েই আগে বুঝে ফেলতে হবে আমি এটা করবো কি করবো না, নাকি পরটাতে চলে যাব। কারণ এইটা কিন্তু এমন না যে ভাইবে সময় নিয়ে করবো না, এত সময় নাই। মানে সাবকনশিয়াস মাইন্ডেই এটা অটো চলে আসতে হবে, এটা করবো নাকি পরটা চলে যাবো, এটা করবো নাকি পরটা চলে যাবো, এরকম ফাস্ট ডিসিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তার মানে এটা করবো, এটা অবশ্যই করবো, কারণ এটা করতে অনেক কম সময় লাগে। যদি দূরত্ব অর্ধেক করা হয় তাহলে আগের মানের সাপেক্ষে মহাকর্ষ বল কত গুণ হবে। তো আমরা জানি এফ এর সাথে ডি এর রিলেশনশিপটা কিরকম, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্পর্কিত, রাইট। আচ্ছা, পুরো সূত্রটা লিখা দরকার নাই, পরীক্ষা হলে অত রাফ করার জায়গাও কিন্তু তোমরা পাবা না। হ্যাঁ, আমি লিখে রাখতেছি জাস্ট তোমাদের নোটটা তৈরি করার জন্য, এগুলো কিন্তু তুমি লিখবা না, তোমার জন্য জাস্ট কি এই তথ্যটা থাকবে। ঠিক আছে, আবার কি করা হয়েছে, দূরত্ব অর্ধেক করা হয়েছে, মানে আমি এই ডি তো দূরত্ব তাই না, ডি এর জায়গায় অর্ধেক মানে হাফ, আর যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার থাকবে। দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে এটা কি আসতেছে আলটিমেটলি হিসাব করলে 1/1/4, দ্যাট মিনস আসবে এটা 4, মানে এফ হয়ে যাবে কত গুণ, এফ হয়ে যাবে 4 গুণ। এফ এর সাথে ডি স্কোয়ার ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্পর্কিত, ডি অর্ধেক করা হয়েছে, ডি এর জায়গায় অর্ধেক লিখে দিছি, অর্ধেক লিখে দিয়ে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম 1/4, 1 এর নিচে উল্টায় গেলে 4 হবে, তার মানে এটার অ্যান্সার হবে 4 গুণ। ঠিক আছে, এটা আমি মনে করি যে এই অংশটাও না করে চোখের দেখায় করে ফেলতে পারলে আরো ফাইন। ঠিক আছে, এগুলোও যেন না লেখা লাগে দ্রুত। আচ্ছা, দেখলেই তো বোঝা যায় যে এটা দ্বিগুণ করলে এটা 1/4 হবে, এটা 3 গুণ করলে এটা 1/9 গুণ হবে, এটা অর্ধেক করলে 1/2 স্কোয়ার মানে 1/4 মানে উল্টায় 4 গুণ। ঠিক আছে, আচ্ছা এর পরেরটাতে চলে যাই। মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক কোনটা? তো আমরা এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এখানে এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার এককটা কি, এটার একক মাত্রা, এগুলো কিন্তু খুবই কমন, এগুলো আসবে। তো এটার এককটা কি যদি ভুলে যাও, এমনিতে তো মুখস্থ থাকা উচিত, বাট যদি ভুলে যাও তাহলে কিভাবে করবা, জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এফ কি, এফ হচ্ছে বল, জাস্ট আমি এখানে এককগুলো লিখতেছি। হ্যাঁ, এটা নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই ভর ইন্টু ভর মানে কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হ্যাঁ, তার মানে এইগুলা অ্যান্সার অবশ্যই করবা। হ্যাঁ, এগুলো অ্যান্সার পাইলেই অবশ্যই করব। ঠিক আছে, আচ্ছা এর পরেরটাতে চলে যাই, এটা তাহলে হলো। এবার আসি এর পরেরটাতে, আমি কিন্তু উপরে টাইপগুলো লিখে রাখছি। হ্যাঁ, এই টাইপগুলো ইম্পর্টেন্ট, যখন ক্লাস নোটও করবা এই টাইপগুলা বেশি আসে জিএসটিতে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ।
পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ, ঠিক আছে, মাস অফ আর্থ মাস অফ মুনের 80 গুণ। তাদের ব্যাসার্ধ যথাক্রমে, ব্যাসার্ধ দেওয়া আছে, যদিও এগুলো আসলে ব্যাসার্ধ না, এটা আসলে ব্যাসের ডাটা, আমি দেখে যেটা বুঝেছি ব্যাসের ডাটা, তারপরে ম্যাটার করে না, ম্যাথে খুব বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপর আমি ব্যাসের ডাটা যেহেতু ব্যাসই লিখলাম, ডিই ডায়ামিটার অফ আর্থ, এটা হচ্ছে ডায়ামিটার অফ মুন, ঠিক আছে। চন্দ্র পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত? আচ্ছা, আরেকটা জিনিস এখানের প্রশ্নটার সাপেক্ষে বলে রাখি, মাঝে মাঝে জিএসটিতে কিন্তু প্রশ্নে ভুল পাবা। তোমরা দেখছো কিনা আমি জানি না, যে কয়েকদিন আগে যে সিকিউরিটি এক্সাম হয়েছে সেখানে কিন্তু অনেকেরই একটা কমপ্লেন ছিল যে আমরা অ্যান্সার বের করছি বাট ওই অ্যান্সারের অপশনে, ওই অ্যান্সারটা অপশনে নাই। এই রকম সিনারিওটা কিন্তু জিএসটি এক্সামেও হতে পারে, স্পেশালি ফিজিক্সে। তো যদি হয় তুমি কি বারবার করবা, বারবার ওইটা কোথায় ভুল গেল, না এটা তো আমি পারতাম, হইলো না কেন, আরেকবার দেখা, নো ভাইয়া এটা করা যাবে না। তুমি যদি দেখো কোনো জায়গায় প্রশ্নে ভুল অথবা প্রশ্ন করছো অপশনের সাথে মিলতেছে না, বাদ, পরেরটাতে চলে যাবা। ওইটার কাছাকাছি কোনো অ্যান্সার থাকলে দিয়ে দিবা, আর যদি একান্তই দেখো যে হচ্ছেই না কোনোভাবে, পরেরটাতে চলে যাবা, কারণ তুমি ওইটা নিয়ে একবার ভাবতে ভাবতে আরেকটা করে ফেলতে পারবা। আর ওটা যদি ভুল থাকে তুমি 10 বার ভাবো 20 বার ভাবো, তোমার অ্যান্সার কখনোই মিলতেছে না, বরং তোমার ব্রেইনটা কি ওই জায়গায় আটকায় যাবে, ঠিক আছে। সো এইটা সবসময় মাথায় রাখবা যে যদি ইনকেস ভুল থাকে তাহলে আমি কি করব, ওইটাতে সময় নষ্ট করব না। ভুল থাকতে পারে, ভুল থাকাটা কিন্তু স্বাভাবিক, ভুল থাকাটাকে অস্বাভাবিক কি ভাববা না। অ্যাডমিশন এক্সাম হোক, যে এক্সামে হোক, সেই এক্সামে প্রশ্নে ভুল থাকতে পারে, অপশনে মিসম্যাচ থাকতে পারে, অস্বাভাবিক ভাববো না, ভুল পরেরটাতে চলে যাবো, ভুল থাকলে সবাই মার্কস পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো চলো এটা আমরা করি। কি বলছে, পৃথিবীর ভর চন্দ্রের ভরের দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে বা ব্যাস দেওয়া আছে, আসলে ব্যাস হওয়ার কথা, চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত? তো আমরা জি এর সূত্র জানি, জি এর সূত্র কি, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? এইটাকে দুইবার লেখা উচিত ছিল, তাই না? তোমার কিন্তু দুইবার এতবার লেখার সুযোগ নাই, তুমি কি করবা, অনুপাত একবারে লিখে ফেলবা। অনুপাত কিভাবে লেখে ভাইয়া, চলক গুলা জাস্ট লিখবো জি বাই জি, ঠিক আছে। জি হচ্ছে চলক আমার লাগবে, ক্যাপিটাল জি লেখা দরকার আছে উপরে নিচে না, কারণ এটা কাটাকাটি যাবে। এম বাই এম, ভর বাই ভর, তারপরে ব্যাসার্ধ আর স্কোয়ার বাই আর স্কোয়ার, যেগুলো যেগুলো দুই গ্রহ ভিত্তিতে, এখানে কে কে আছে, পৃথিবী চাঁদ আলাদা আলাদা হতে পারে, সেগুলোই কেবল লিখবো। লিখলাম। এখন আমি অনুপাত যেহেতু দাঁড় করাবো, এখানে যদি কেউ দেয় জি মুন, এম দিয়ে মুন, তাহলে এখানের এটা বরাবর মুন দিবে, কেন, কারণ জি এর সাথে এম কি সম্পর্কে, সমানুপাতিক সম্পর্কে। আবার এখানে যদি কেউ মুন দেয়, জি এর সাথে আর কি সম্পর্কে সম্পর্কিত, ব্যস্তানুপাতিক হলে এম এর কোনাকুনি এম, তাহলে সমানুপাতিক হলে বরাবর, জি এর সাথে এম সমানুপাতিক ছিল তাই এম এম বরাবর, জি এর সাথে আর ব্যস্তানুপাতিক তাই এম এম কোনাকুনি, ঠিক আছে। একইভাবে আর্থ যদি দেয়, জি এর সাথে এম সমানুপাতিক, তাহলে আর্থের বরাবর আর্থ, ভরের বেলায়, ব্যাসার্ধের বেলায় ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই কোনাকুনি, ঠিক আছে। তো এইভাবে এটা এত সময় নিয়ে করা যাবে না, আমি দেখানোর জন্য করছি, কিন্তু তোমাদের অনেক দ্রুত করে ফেলতে হবে, ঠিক আছে। এম এম বাই এমই কত, 1/80, ঠিক আছে, যে এম এম বাই এমই 1/80, আর এখানে ভ্যালু কত, আর ই বাই আর এম স্কোয়ার, আর ই বাই আর এম স্কোয়ার, আর ই কত, আর ই হচ্ছে এটাই, ডি এটাই বসাই দিবা, আর ই ডি একই কথা, কারণ ব্যাসার্ধ জাস্ট 2 এর গুণ দিয়ে জাস্ট আর কি, আর একক চেঞ্জ করা লাগবে না, একক যেভাবে আছে সেভাবেই দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে দেখো 0 0 0 0 কাটা, নিচে আছে 32, উপরে আছে 28, 4 হবে মনে হয়, রাইট, এটা স্কোয়ার ছিল, স্কোয়ার থাকবে, তাহলে 32 4 হবে, তাহলে 4 স্কোয়ার বাড়ি 16 হয়ে যাবে, তাহলে 1/80 ছিল আর 4 স্কোয়ার বাড়ি 16, তাহলে 5 16 80 আবার জানি, তাহলে 1/5 হবে। তাহলে দেখো কি পাইলাম, জিএম বাই জিই ইজ ইকুয়াল টু 1/5, তাহলে জিএম ইজ ইকুয়াল টু কত, 1/5 ইন্টু জিই। জিই আসলে কত, এগুলো কিন্তু এত ভাঙায় করবা না, আমি ভাঙায় করতেছি তোমাদের শেখাচ্ছি তাই, ঠিক আছে। এটা কত, 9.8। আচ্ছা, এই হিসাবগুলো ক্যালকুলেটরে যখন, ক্যালকুলেটর তো নাই তোমার, তুমি যেগুলো চিন্তা করবা, যেভাবে তুমি মনে মনে চিন্তা করে করবা, সেটা হচ্ছে এই অংশটাকে তুমি মনে মনে 10 ধরো, 9.8 গুলাকে মনে মনে 10 ধরবা, ঠিক আছে। 10 যদি ধরো তাহলে 10 5 কাটাকাটি গেলে থাকতো কত, 2, তাহলে 10 ধরলে আসে হচ্ছে 2, আসলে কি 10 আছে এখানে, 10-এর চেয়ে একটু কম আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখো, হ্যাঁ, আচ্ছা এভাবেই আমি করি, কোনো সমস্যা নাই। তো আমার এখানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 10 ধরলে আসে, ভাগ করলে আসে হচ্ছে 2, আমি লিখে রাখি একটু একটু হিসাবের সুবিধার জন্য লিখে রাখি, আসে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার 10 ধরলে, ঠিক আছে। আমার কিন্তু অপশন দুই রকমই আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ারও আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারও আছে।
হয় 2 সেন্টিমিটার স্কোয়ার বা এটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে নিলে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার 100, তাহলে 2 মিটার সমান সমান কত সেন্টিমিটার 200 সেন্টিমিটার। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার খুঁজবা। এটার কাছে ধারে কে আছে? কেন সরাসরি এটা আসে নাই? কারণ আমি তো 9.8 ধরে করলে সরাসরি অ্যান্সারটা আসতো, বাট 9.8 তো আমি ধরি নাই কারণ ক্যালকুলেটর নেই। আমি ধরছি 10 ধরে হিসাব করছি, যা আসছে সেটার কাছাকাছি অ্যান্সার হবে, কারণ 9.8 10-এর পার্থক্য থাকবে, বাট খুবই সামান্য পার্থক্য। তাহলে দেখো 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের সবচেয়ে কাছাকাছি কোনটা? সবচেয়ে কাছাকাছি কোনটা? অনেকে ভাবতে পারে ভাইয়া 1.7, এই 1.7 কিন্তু মানে কি 170 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে, এইটা কাছে বেশি নাকি এই যে দেখো 197 এটা কাছে বেশি, এইটা কাছে বেশি, এইটা দাগাবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 197 সেন্টিমিটার পার সেকেন্ড। এই প্রশ্নটা স্যাররা কিন্তু দিছেই ইচ্ছা করে, যেন তোমরা অনেকে 1.7 দাগায় দিবা। সো আমি একটু চোখ কান খোলা রাখতে বলবো। অপশন চারোটাই দেখবা। অপশন একটা কাছাকাছি পাইছো, দিয়ে দিছো ধূপ করে। 2 এর কাছাকাছি 1.7 দিয়ে দিছো, নাও আরো কাছাকাছি থাকতে পারে, তুমি হয়তো খালি চোখে দেখে বুঝতেছো না, বাট আরো কাছাকাছি থাকতে পারে, তুমি একটু অ্যানালাইসিস করে নিবা। 1.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? তো 170 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এখানে একটা অপশন আছে 197 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি কোনটা? 197 নাকি 170? 197 অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো সবচেয়ে কাছাকাছি যেটা সেটাই আমি দাগাবো। 9.8 জায়গায় 10 ধরে সবচেয়ে কাছাকাছি যেটা আসবে, যেটা অ্যান্সার আসছে সেটার সবচেয়ে কাছাকাছি যেটা আসবে সেটাই আমি দাগাবো। আচ্ছা, এরপরে চলে যাই সামনে। চাঁদ 2 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত নিউটন হবে? তাহলে আমার এখানে ভর দেওয়া আছে এম, চাঁদে ওজন জানতেছে। আমরা জানি যে কোনো জায়গায় যে কোনো বস্তুর ওজনের সূত্র কি? ভর ইন্টু ত্বরণ, তাই না? W = mg। যেহেতু এটা চাঁদে ওজন, মুনে ওজন, তাহলে এটা চাঁদের অভিকর্ষ ত্বরণ বসাবো। তাহলে আমার বেসিক্যালি এই জায়গায় বসবে 2 ভরের জায়গায়, আর gm এর জায়গায় বসবে চাঁদের অভিকর্ষ। চাঁদের অভিকর্ষ ত্বরণ নর্মালি আমরা কি জানি? সরাসরি জানি না, বাট আমরা একটা তথ্য আমাদের বইতে আছে, সেই তথ্যটা হলো চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সাপেক্ষে ভাগ দিলে এটা আসে 1/6। মানে জিনিসটা এরকম আর কি, চাঁদের অভিকর্ষ ত্বরণ = GE × 1/6। এই জিনিসটা জানো কি না তোমরা? এই জিনিসটা কি জানো যে পৃথিবীর ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে 6/1 ভাগ হচ্ছে কি? চাঁদের অভিকর্ষ ত্বরণ। তো আমি এইটাকেই নিয়ে আসবো এখানে, হ্যাঁ। তাহলে 1/6 × GE মানে কত? 9.8। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন তুমি এই জায়গাটাতে ভাগ টাগ করে দেখো কি আসে। 2 6 কাটাকাটি করলে এখানে আসবে 3, হ্যাঁ। আর এই জায়গায় আছে 9. আমি তোমাদের বারবারই বলছি 9.8 থাকলে 9.8 এর মনে মনে কি ধরবা? 10 ধরবা। 10 ধরলে জিনিসটা দাঁড়ায় এরকম 10/3 দ্যাট মিনস 3.33 এরকম কিছু। তাহলে তুমি 3.33 আশেপাশে অ্যান্সার খুঁজবা, হ্যাঁ। তুমি মনে মনে 10 ধরছো, ফাইন, 3 দিয়ে ভাগ দিছো 3.33, তো 3.33 আশেপাশে কি আছে? 3.2, এটাই অ্যান্সার দেখাই দিব। ঠিক আছে, ক্লিয়ার? বি নাম্বার। আচ্ছা, এরপরে আসো, এরপরের দিকে চলে যাই। হ্যাঁ, এটা হয়েছে, এবার আসি এটাতে কি বলছে? পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার ভেতরে অভিকর্ষীয় ত্বরণের মান কত? পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার ভেতরে অভিকর্ষীয় ত্বরণের মান জানতে চাইছে। আমি এটা হচ্ছে পৃথিবী, আমরা জানি পৃথিবী থেকে যখন গভীরে আমরা নামি, এই কতটুকু গভীরে নামে এটাকে এইচ দিয়ে প্রকাশ করে, তাই না? এখানে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? GD দিয়ে বলি, জি ডাউন বা জি ডাবল প্রাইম অনেকে বলে। তো জি ডাউনের সূত্রটা কি ছিল? জি ডাউন = G × 1 - h/r, এরকম একটা ফর্মুলা ছিল, যেখানে h হচ্ছে যত গভীরতা আমরা ভূপৃষ্ঠ থেকে নিচে নামছি। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু আঁকা টাকা লাগবে না, এটা আমি তোমার বোঝানোর জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা, আমার জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8 থাকলো 1 - h/r, h এর জায়গায় বসাই দিব 1000, আর r কত? 6400 কিলোমিটার। মাথায় মুখস্থ রাখতে হবে কিন্তু। আর পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটারও হয়, অথবা 6400 কিলোমিটারও হয়। আমরা কিলোমিটারই রাখবো, এত একক চেঞ্জ করা দরকার নেই, উপরে নিচে সেম একক থাকলেই হবে। আচ্ছা, তারপরে আমি এখানে 0 0 0 0 কাটাকাটি, তাহলে 10 64 আছে, 10 64কে কাটাকাটি যদি করি, তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাগ দিলাম, এটাকে 2 দিয়ে ভাগ দিলাম, এটা 5 আসে, এটা 2 দিয়ে ভাগ দিলে 32 আসে। ঠিক আছে, তাহলে 1 - 5/32, তাহলে আমার এখানে আলটিমেটলি আসে 9.8 × 32 নিচে 32 - 5, রাইট?
এগুলো কিন্তু আমি বলবো মুখে মুখে করে ফেললে ভালো, একটা লাইন আমি এক্সট্রা করছি কিন্তু এরকম করার দরকার নেই, তুমি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারলে আরো ভালো। 9.8 ইন্টু যে 32 বিয়োগ 5 তো 27, এটা তো তোমরা জানো, এটা লিখতে পারাটা আরো ভালো। ঠিক আছে, আচ্ছা তো এই পর্যন্ত আসলো। এখন এই পর্যন্ত আসার পরে এখন কিভাবে হিসাবটা আগায় নিয়ে যাবা, এই পর্যন্ত আসার পরে তোমার একদম এখান থেকেই অ্যান্সারে আসতে হবে এমন কোনো কথা নাই। এই পর্যন্ত আসছে না, এই পর্যন্ত আসছে, ফাইন, অ্যান্সার কত তুমি জানো না, এখনই তুমি অপশন টেস্ট করে ফেলবা, অপশন টেস্ট করলেই মোটামুটি দেখবা যে অ্যান্সার চলে আসবে বা অ্যান্সারের তুমি বুঝে যাবা কোনটা অ্যান্সার হবে। বলো দেখি, এই যে এই পর্যন্ত আসার পরে আমি আমার মাথা কিভাবে কাজ করতেছে জানো, আমার মাথা কাজ করতেছে এই যে এই মানটা কি জিরোর চেয়ে কম না, মানে 1 এর চেয়ে কম না, 0 সামথিং এরকম হবে না, 0 সামথিং এরকম কিছু তো হবে, কারণ দেখা যাচ্ছে লব ছোট হর বড়, তার মানে এটা 1 এর চেয়ে কম। 1 এর চেয়ে কম কোনো কিছু দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ দিলে সেই গুণফলটা কি হবে, 9.8 এর চেয়েও কম হবে না, মানে এই যে যাই আসুক না কেন 9.8 এর সাথে 1 এর চেয়ে কম কিছু গুণ দিলাম, তাহলে এটা কি 9.8 হতে এতটুকু তো শিওর, কত আসবে জানা দরকার নেই, 9.8 হতে কম এতটুকু যদি আমার মাথায় থাকে তাহলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। এখন তুমি অপশনে খুঁজবা 9.8 থেকে কম কি কি আছে, ঠিক আছে, 9.8 থেকে কম কি কি আছে বলো, সি আছে ডি আছে, কোনটা হওয়া উচিত বলো। এই জায়গায় এই যে এটাতে একটু কনফিউশন আছে, যেটাতে দুইটাই আছে কিন্তু কতটুকু কম, কোনটা হওয়া উচিত বলো, কোনটা হবে, এতটুকু তো শিওর হয় সি অথবা ডি হবে, কোনটা হবে অ্যান্সার বলো, কতটুকু কম, অল্প কম না অনেক কম, এই টাইপের প্রশ্নগুলো একটু কনফিউজিং। তারপরে আমি বলবো যদি ইনকেস তুমি এরকম টাইপের একটা প্রশ্ন পাও, যদি তোমার হিসাব করতে বেশি কষ্ট হয়, তাহলে আমি বলবো যে তুমি যে কোনো একটা দাগায় দিবা, এখানে অ্যান্সার আমি যতটুকু মনে করি যে ঘ হবে প্রবাবলি, আমার কাছে যতটুকু মনে হচ্ছে, একটু দেখো হিসাব করে, আমি জানি না কতটুকু ঘ হবে কিনা, বাট তুমি একটু দেখো, তুই ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে দেখো কোনটা হওয়া উচিত, ঘ হবে আমার মনে হচ্ছে, কারণ এইটা একটু মানে খুব অল্প কম, হ্যাঁ, আর এইটা একটু বেশি কম। যদি হ্যাঁ এরকম হইতো যদি এরকম হইতো যে 27/32 না হয়ে ধরো 31/32 বা 30/32, হ্যাঁ, মানে খুব লব আর হরের মধ্যে ডিফারেন্স খুবই অল্প, তাহলে এরকম কম তো এটা ভালোই ডিফারেন্স আছে 27/32, তাই আমি এটা দাগা দিতাম, হ্যাঁ। কিন্তু এই প্রশ্নটা তাও আমি বলবো ক্রিটিক্যাল, এরকম বেশিরভাগ ক্ষেত্রে তোমার যখন স্যাররা অপশন দিবে তখন একটাই অপশন থাকবে 9.8 থেকে কম, বাকি অপশনগুলো মোস্টলি 9.8 থেকে বেশি। এই ম্যাথটা একটু আমি বলবো ক্রিটিক্যাল দিছে মানে কি একটু ভাবতে হয়, দুইটাই অপশনে এ বি টেস্ট করতে হবে, বাট বেশিরভাগ ম্যাথে তুমি দেখবা ওই যে 9.8 হতে কম, দেখবা একটাই অপশন আছে 9.8 হতে কম, এভাবে চলে যাবা। তোমার কিন্তু গুচ্ছ পরীক্ষায় এই যে বলতে পারো ভাইয়া এটা আমি হিসাব করে নিব, হিসাব করে আমি একদম বের করে নিব 8.34, এটা করাটা আসলে বোকামি, কারণ এইভাবে হিসাব করে একটা বের করতে যেয়ে তুমি দেখবা যে তোমার একটা এমসিকিউ পারছো, কিন্তু ওই যে এটা বাইর করতে তুমি আরো একটা দুইটা এমসিকিউ তুমি দিতে পারতা, ওই একটা দুইটা এমসিকিউ তুমি দিলা না। তো আমার পরামর্শ হচ্ছে এইভাবেই করবা, ঠিক আমি এখন যেভাবে করছি, 9.8 থেকে কম কিছু আসবে, কম কিছু দুইটা আছে, কোনটা দিব, যে কোনো একটা দিয়ে পরটায় চলে যাবো, এইভাবে ফার্স্ট অ্যান্সার দিতে থাকতে হবে জিএসটি এক্সাম ফিজিক্স, ঠিক আছে। ওকে, এরপরে চলো সামনের দিকে যাই, আমরা এরপরেরটাতে ঢুকি, এটাতে আসি। এটাতে কি বলছে, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় ও গভীরতায়, অর্থাৎ এটা হচ্ছে আমার পৃথিবী থেকে আমি r/2 উচ্চতা এবং r/2 গভীরতা, ঠিক আছে, h = r/2 উচ্চতায় উঠবো একবার, h = r/2 গভীরতায়ও নামবো একবার, এই দুইটা জায়গায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। তো এই জায়গায় অভিকর্ষ ত্বরণ কত আমি জানি না, ধরে নিলাম জি আপ, এই জায়গায় অভিকর্ষ ত্বরণ জানি না কত, ধরে নিলাম জি ডাউন, ঠিক আছে, জি ইউ জি ডি লিখছি। তো আমি জি ইউ এর সূত্র লিখি, জি ইউ এর সূত্র মনে আছে, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, একবারে লিখলে এমনি লিখে বলতে পারো ভাইয়া আর একটা সূত্র ছিল, জি আপ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r, বলো তো ওইটা কেন ইউজ করি নাই, মানে এইটা কেন আমি ইউজ করি নাই, এটা কেন ইউজ করি নাই বলো, এটা ইউজ করি নাই কারণ আমি তোমাদের পড়াইছিলাম যখন থিওরিতে বলে দিছিলাম কিন্তু যে ভূপৃষ্ঠ থেকে উইদিন 100 কিলোমিটার হাইট যদি তুমি উপরে ওঠো তাহলে এটা ইউজ করো, কোনো সমস্যা নাই।
আর এই ফর্মুলাটা যেটা, এই যে এটা, এই ফর্মুলাটা 100 কিলোমিটার উপরে উঠো, যত কিলোমিটার উপরে উঠো ভূপৃষ্ঠ থেকে সব সময় প্রযোজ্য। এটাকে আমি সেফ ফর্মুলার নাম দিয়েছিলাম তোমাদের ক্লাসগুলোতে। আর এইটাকে বলছিলাম কি, এটা শর্টকাট ফর্মুলা, এটা সব সময় প্রযোজ্য না। এটা প্রযোজ্য হবে যদি h ইজ ইকুয়াল টু 100 এর মধ্যে, 100 কিলোমিটারের মধ্যে, হ্যাঁ 100 কিলোমিটারের মধ্যে হলে তুমি এটা ইউজ করবা, অরেস এটাতে চলে যাবা। এখানে r/2 উচ্চতা, r/2 আর হচ্ছে 6400, 6400 2 দিয়ে 3200 কিলোমিটার, অনেক হাইট, তখন এটা আর খাটবে না, এটাতে চলে আসতে হবে। ঠিক আছে, তো আমি এটাতে চলে আসলাম। এটা চলে এসে এখন ফর্মুলায় ভ্যালুগুলো বসাই দিই। r এর মতন আছে, এর মতন আছে h এর মানটা কত, h এর মানটা দিয়ে দিছে r/2, হ্যাঁ r/2 বসাই দিলাম, বসাই দিয়ে আমার স্কোয়ার আছে থাকবে। তাহলে আমার এখানে g আছে, এখানে বোঝা যাচ্ছে 3r/2 হবে, আর কাটাকাটি 3/2, মানে এগুলো কিন্তু একবারে করে ফেলতে হবে, বুঝছো? আমি যে এভাবে লিখতেছি না, এভাবে তোমাদেরও একবারে করে ফেলতে হবে। বরং এই স্কোয়ারটাও আমি একবারে করে দিতাম, জাস্ট একবারে বুঝবা না দেখে, এর জন্য আমি ভাঙাই করলাম। 4/9, ঠিক আছে। 1/3/2 মানে কি 2/3, স্কোয়ার আছে, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9, তাহলে g ইন্টু 4/9 আসছে। g আপ ইজ ইকুয়াল টু g ইন্টু 4/9 আসছে। একইভাবে g ডাউনটা দেখো, g ডাউনটা কত, g ডাউনটা হচ্ছে ফর্মুলা ছিল g ইন্টু 1 মাইনাস h/r, ঠিক আছে। তাহলে g ইন্টু 1 মাইনাস h/r, আর এর জায়গায় কত বসাবো, আর এর জায়গায় h এর জায়গায় কত বসাবো, r/2 বসাবো, হ্যাঁ। তাহলে আর কাটাকাটি হাফ আসছে, তাহলে বেসিক্যালি এখানে g ইন্টু হাফ, আর কিছু নাই। তাহলে জি ডাউন হচ্ছে জি ইন্টু হাফ। তাহলে আমার আলটিমেটলি কি করতে হবে, দুইটাকে ভাগ দিতে হবে, জি আপ বাই জি ডাউন। জি আপ বাই জি ডাউন কত আসবে, জি জি কাটাকাটি, উপরে আসতেছে কত 4/9, আর নিচে কত হাফ, তাহলে হাফ উল্টায় যাবে গুণ হয়ে, তাহলে আলটিমেটলি 8/9 আসবে। তাহলে 8:9, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো, এই প্রশ্নটা যদি পরীক্ষা হলে আসতো, তুমি কি ফার্স্ট চান্সে অ্যান্সার করা উচিত? আমি বলবো যদি তুমি চিন্তা করো যে হ্যাঁ এই প্রশ্নটা আসছে, এটা তো পারি, হ্যাঁ পারবে না কে, সবাই তো পারবে, আমি তারপরে বলবো এটা হোল্ডে রাখবা, মানে এই প্রশ্নটার পাশে তুমি একটা মার্ক করে রাখবা, পরে সময় পাইলে দিব, না হলে থাকুক, পরে সময় পাইলে দিব, না হলে থাকুক। কারণ তুমি এমন অনেক জ্ঞানমূলক প্রশ্ন পাবা, যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো লাইক ধরো একক কত, মাত্রা কত, ওইগুলো তুমি ধুপাধাপ অ্যান্সার করতে পারবে। এইগুলো যদি অ্যান্সার করে ফেলো আগে একদম ফার্স্ট চান্সে জ্ঞানমূলকের গুলা, তারপরে তোমার সময় আছে, তুমি মোটামুটি তোমার পারা জিনিসগুলো দিয়ে দিছো, তারপরে তুমি এটাকে অ্যাটেম্প নিও। আমি বলবো না যে ফার্স্ট চান্সে এটাকে অ্যাটেম্প নেওয়া দরকার আছে, কারণ এই প্রশ্নটা তোমার পরীক্ষা হলে মিনিমাম আমি জানি যতটুকু বুঝি 2 মিনিট লাগবে। 2 মিনিট যদি লাগে, 2 মিনিট কিন্তু অ্যাকচুয়ালি একটা এমসিকিউর পিছনে শেষ করা এতটা সময় জিএসটি এক্সামে নাই। ঠিক আছে, করব পারি, কখন আগে বাকি সব দিয়ে নি, যেন আফসোস বোধটা না থাকে। ঠিক আছে, ক্লিয়ার? যদি দেখো যে আর কিছু পারি না, সব পারা জিনিস দেওয়া শেষ, তাহলে তুমি এটাতে আসবে। এই যে এই টাইপের এমসিকিউ গুলো তোমার আসবে, এইগুলা তুমি মিস করে ফেলবা, এইগুলা তুমি দিবা ফার্স্ট চান্সে, দেখা মাত্রই দিয়ে দিবা। জি এর মান সর্বাধিক কোন এলাকায়, ভূকেন্দ্রে না, ভূকেন্দ্রে জি 0, এগুলো লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য বলছি। বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, ডেফিনেটলি মেরু অঞ্চলে বেশি, তাই না? বিষুবীয় অঞ্চল বেশি না, মেরু অঞ্চলে বেশি। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও কমবে, বিষুবীয় অঞ্চলেও মেরুর থেকে কম, আর ভূকেন্দ্র তো জি ইকুয়াল টু 0। তাহলে এইগুলা অ্যান্সার একদম 5 সেকেন্ডের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে ফিজিক্সে। এগুলো প্রশ্ন আসবে না যে তা না, এগুলো প্রশ্ন কিন্তু তোমার আসবে। আচ্ছা, এরপরে পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 4 সেকেন্ড হলে, তার মানে আমার টি আর্থ দেওয়া আছে 4 সেকেন্ড, হ্যাঁ, চন্দ্রপৃষ্ঠে এর দোলনকাল কত সেকেন্ড হবে, চন্দ্রপৃষ্ঠে এর দোলনকাল কত সেকেন্ড হবে, টি মুন কত জানতে চাইছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা টি এর সূত্র জানি, টি এর সূত্র কি, টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তোমার অনুপাত দাঁড় করাই ফেলতে হবে ফার্স্ট অফ অল। পৃথিবী এবং চাঁদে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ আছে নাই, শুধু জি এর চেঞ্জ, টি এর চেঞ্জ হবে শুধু জি এর চেঞ্জের কারণে। তাহলে তুমি ডিরেক্ট সূত্র লিখে ফেলো, অনুপাত লিখে ফেলো, টি এম বাই টি ই ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই জি। তো এখানে যদি এম দাও কোনাকুনি এম দিতে হবে, এখানে যদি ই দাও কোনাকুনি ই দিতে হবে। জি বাই জি এম তুমি যদি জানো, টি যেহেতু তোমার জানা আছে, তোমার লাগবে এই ম্যাথে কাকে, টি এম কে লাগবে, তো তুমি জি ই জি এম টি ই বসাই দিলেই কাজ শেষ। টি জানো, এইগুলাকে লাগবে, এগুলাকে আবার কিভাবে বের করবা, এগুলাকে বের করার জন্য জি এর সূত্রে চলে আসো, জি ইজ ইকুয়াল টু কত, জি এম বাই আর স্কোয়ার। তো জি এম বাই আর স্কোয়ার যদি হয়, তাহলে তুমি এটাকে ভাগ দিয়ে দাও, অনুপাত নিয়ে আসো আবার, হ্যাঁ, জি বাই জি ইজ ইকুয়াল টু জি জি কাটাকাটি থাকবে কি এম বাই এম আর আর স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আগের মতন, আগেও এরকম করছিলাম আমরা, ঠিক আছে, আর বাই আর হোল স্কোয়ার একবারে দিয়ে দিই। কিভাবে আছে তারা,
এখানে যদি ই দাও এখানে ই দিবা, সমানুপাতিক সম্পর্ক এখানে এম দিলে এখানে এম দিবা, এখানে ই দিলে এখানে ই দিবা, ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে এম দিলে এখানে এম দিবা। ঠিক আছে, আচ্ছা এখন ভ্যালুগুলো বসে দাও। এম ই বাই এম এম কত, এম ই বাই এম এম দেওয়া আছে 81, ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, হ্যাঁ তাহলে 1/4 স্কোয়ার, তার মানে বেসিক্যালি 81/16 আসতেছে। হ্যাঁ 81/16 আসতেছে, এটাকে নিয়ে আসো এখানে। তাহলে এখন তুমি এই রুটের ভিতরে তুমি কি পাইছো, এটা কার ভ্যালু পাইছো, জিই বাই জিএম এর ভ্যালু পাইছো না, জি বাই জিএম এর এই ভ্যালুটা তুমি এখানে নিয়ে আসো 81/16। ঠিক আছে, তাহলে 81/16 যদি হয় রুট করে দিলে এটা কত, 81 9 16 4, তাহলে 9/4, তাহলে তোমার টিএম চলে আসছে, টিএম ইজ ইকুয়াল টু কত 9/4 ইন্টু টি, ইটা ওপাশে চলে যাবে না গুণাকারে, ওপাশে চলে যাবে, টি এর ভ্যালু কত 4 সেকেন্ড, টি ইটাও চলে গেছে, তাহলে 4 4 কাটাকাটি থাকবে শুধু 9 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কয় নাম্বার, গ নাম্বার। ঠিক আছে, অ্যান্সার কয় নাম্বার, গ নাম্বার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্নগুলো আমি বলবো যদি তোমার টাইম থাকে তখন দিও। হ্যাঁ ফার্স্ট চান্সে যদি দেখো যে আরো সহজ সহজ আছে ওগুলো আগে দিয়ে তারপরে এগুলাতে চলে আসবা যদি টাইম থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি চলে যাই এখানে, এই যে এইগুলা মিস করা যাবে না, এগুলো দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতে হবে। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, একটা সেকেন্ড দোলক এর কম্পাঙ্ক কত, আমরা জানি টি এর সূত্র টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। আমরা জানি মহাকাশে জি কত 0, মহাকাশে জি এর জায়গায় যদি 0 বসায় দাও তাহলে টুয়াইস পাই, এগুলো কিন্তু লেখাও লাগে না। হ্যাঁ আমি লিখতেছি জাস্ট বোঝানোর সুবিধার্থে, সামথিং বাই জিরো মানে এটা ইনফিনিটি চলে আসবে, টি ইজ ইকুয়াল টু কত ইনফিনিটি সেকেন্ড। তোমার চাইছে কম্পাঙ্ক, এই যে পর্যন্ত দাগানোতে আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট অসীম দাগাই দিবে, গোল্লা ভরার তো দাগায় পরে খেলবে, আরে দোলনকাল তো বলে নাই কম্পাঙ্ক, এইগুলোতে একটু ব্রেনটা স্থির রাখিও। হ্যাঁ ব্রেনটাকে এখানে একটু স্থির রাখিও, কম্পাঙ্ক নাকি পর্যায়কাল দুই রকমের প্রশ্ন আসে, কৌণিক কম্পাঙ্ক আসে, এগুলো একটু দেখে নিও। তাই আমার টি চাই নাই, আমার চাইছে কি এফ, এফ ইজ ইকুয়াল টু কত 1/t, 1/t মানে 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে 0 হার্টস, 1/ইনফিনিটি মানে কি 0, তার মানে 0 এটার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। সো এই জায়গাটায় সাবধান, অনেকে ফাস্ট করতে যে, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, অনেকে ফাস্ট করতে যে অসীম দাগায় দেয় কারণ অসীম আসছে, কিন্তু খেয়াল করে না এটা আসলে কম্পাঙ্ক চাইছে, এটা পর্যায়কাল চাইনি। এই ছোটোখাটো ভুলগুলাই তোমাকে চান্স পাওয়াবে না, ছোটোখাটো ভুলগুলো যদি অ্যাভয়েড করতে পারো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি এই প্রশ্নগুলা। আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ বিভব ভি হলে, তাহলে এই হচ্ছে আমার পৃথিবী, এই হচ্ছে আর ব্যাসার্ধের পৃষ্ঠর জায়গাটা। হ্যাঁ এখানে বিভবের মান কত দেওয়া আছে ভি, বলছে পৃষ্ঠ থেকে আর উচ্চতায় বিভবের মান কত, পৃষ্ঠে যদি বিভবের মান ভি হয় পৃষ্ঠ থেকেও কতটুকু উঠলাম, আরো আর পরিমাণ উঠলাম, এইখানে ভি এর মানটা কত তোমার কাছে জানতে চাইছে, এটা ধরো ভি2টা কত তোমার কাছে জানতে চাইছে। হ্যাঁ ওকে, আমরা ভি এর সূত্র জানি, বিভবের সূত্র মাইনাস জি এম বাই স্মল আর, স্মল আর হচ্ছে যত দূরত্বে বিভব লাগবে, যেই গ্রহ থেকে বিভব মাপতেছি সেই গ্রহের কেন্দ্র থেকে কত দূরত্বে বিভব, যেমন ধরো প্রথম ক্ষেত্রে মানে এই যে ভি বের করতেছি যখন কেন্দ্র থেকে কত দূরত্বে বিভব মাপতেছি, পৃষ্ঠতে যে বিভব মাপতেছি, তাহলে কেন্দ্র থেকে কত দূরত্বে থাকে পৃষ্ঠ, ব্যাসার্ধ সমান দূরত্ব, তার মানে স্মল আর এর জায়গায় কত বসাবো, প্রথমটাতে স্মল আর এর জায়গায় বসাবো আর, স্মল এর জায়গায় কত বসাবো আর বসাবো ক্যাপিটাল আর। ঠিক আছে, ব্যাসার্ধ। এবার আসি দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয়টা কি ভি2 যখন আমি মাপতেছি সূত্র তো একই, সূত্র তো আর আলাদা কিছু না, জিএম বাই স্মল আর, খালি এখন আমার এই স্মল আরটা আলাদা, স্মল আরটা এখন কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, এই যে এই পয়েন্টে যদি বিভবটা ভি2 হয় তাহলে এই বিভবটা মাপতে কেন্দ্র থেকে কত দূরে যেতে হবে, একটা আর আরেকটা আর, দুইটা আর, টোটাল 2 আর দূরত্বে যেতে হবে। ঠিক আছে, 2 আর দূরত্বে গেলাম। এখন আমাকে বলছে এই ভি2টা ভি এর সাপেক্ষে প্রকাশ করতে, অপশনগুলো দেখো, ভি2টাকে ভি এর সাপেক্ষে প্রকাশ করতে, তাহলে আমি জানি মাইনাস জিএম বাই আর এর জায়গায় আমি ভি লিখে দিতে পারবো, তাহলে মাইনাস জিএম বাই আর, এইটার বদলে আমি ভি লিখে দিতে পারবো না, ভি লিখে দিতে পারবো, তাহলে সামনে একটা খালি কি থাকে, সামনে খালি একটা হাফ থাকে, তাই না, হাফটা রইলো, আর এই মাইনাস জিএম বাই আর এর জায়গায় ভি বসাই দিলাম, ভি লিখে দিলাম, তাহলে v/2 আসলে। ঠিক আছে, v/2। ওকে ক্লিয়ার, তাহলে অ্যান্সার কয় নাম্বার, বি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই সামনের দিকে। হ্যাঁ এইগুলাও ফার্স্ট অ্যান্সার করে ফেলতে হবে। পৃথিবী পৃষ্ঠে কোনো একটি এম ভরের বস্তুর মুক্তিবেগ দেওয়া আছে, ভর দ্বিগুণ করা হলে
বস্তুটির মুক্তিবেগ কত হবে? তাহলে এই হচ্ছে পৃথিবী, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে m ভরের একটা বস্তু, এর মুক্তিবেগ দেওয়া আছে, মুক্তিবেগ দেওয়া আছে কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বলো এই ভরটাকে m না দিয়ে এই ভরটাকে যদি 2m ভরের বস্তু করা হয় তাহলে মুক্তিবেগ কত হবে? আমরা যারা মুক্তিবেগের সূত্র জানি, মুক্তিবেগের সূত্র কি? দুইটা সূত্র শিখাইছিলাম তোমাদেরকে, √2gm বাই r একটা শিখাইছি, আরেকটা শিখাইছি √2g ক্যাপিটাল R। দেখো তো কোনো জায়গায় স্মল m ভর বসানো যায়? কোনো জায়গায় স্মল m বসানো যায় না, কোনো জায়গায় স্মল m ভর বসানোর কিন্তু কোনো জায়গা নাই, স্মল m ভর বসানোর কোনো জায়গা নাই। এটার অর্থ হলো আমরা স্মল m বাড়াই, দ্বিগুণ করি, 3 গুণ করি, 10 গুণ করি, যাই করি, মুক্তিবেগের কোনো প্রভাব নেই। একটা লোহার বল তুমি ছুঁড়ে মারো, একটা পালকের বল তুমি ছুঁড়ে মারো, একটা 10 কেজি ভরের বল ছুঁড়ে মারো বা 100 কেজি ভরের বল ছুঁড়ে মারো, সবার ক্ষেত্রেই মুক্তিবেগ একই। মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই ম্যাথটা দেখে মনে হতে পারে ম্যাথ আসলে কি ম্যাথ? আসলে এটা জ্ঞানমূলক টাইপেরই প্রশ্ন, এইগুলা ফার্স্ট অ্যান্সার করে ফেলতে হবে, ঠিক আছে? আমি ব্যাখ্যা দিলাম সময় নিয়ে, কিন্তু তোমাদের কিন্তু এগুলা ধূপধাপ অ্যান্সার করে ফেলতে হবে। মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত? এটা একটু মুখস্থ, এটা এরকম, এইগুলা আমি বলতেছি জ্ঞানমূলক টাইপের। হ্যাঁ, এই জ্ঞানমূলক টাইপের জিনিসগুলোর জন্য আমি বলবো যে বই রিডিং পড়বা, বাট আমি বলবো না যে বই মুখস্থ করো। হ্যাঁ, বই রিডিং পড়বা, যেগুলা চোখে ভাসে মনে পড়বে সেগুলা দেখাবো, যেগুলা একান্তই সম্ভব না, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো তারপরেও আমি বলবো আগে বেশি আসতো, এখন একটু কমই আসে এই জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলা। এগুলো আগে দেখতে পাচ্ছ 2018-19 আসছে, 14-15-তে আসছে, এগুলো এখন আমি দেখি নাই যে গুচ্ছ হওয়ার পরে খুব বেশি আসলে আসে। বাট আমি বলবো এইগুলার জন্য পুরা বইয়ের সকল ডাটা মুখস্থ করা দরকার নেই, যতটুকু হয়। হ্যাঁ, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 4.77, ঠিক আছে? 4.77 অ্যান্সার। এটা জ্ঞানমূলক, এরকম জ্ঞানমূলক একটা দুইটা আসতে পারে, এগুলো আবার পারলে ভালো, খুবই ফাস্ট অ্যান্সার করা যায়। আচ্ছা, এরপরে এটাতে আসি। পৃথিবী থেকে ভি আদিবেগে এবং ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে একটি রকেটকে নিক্ষেপ করা হলো। ন্যূনতম বেগ কত হলে রকেটটি পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করতে পারে? তাহলে দেখো, এই হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে একটা বস্তুকে ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে এই যে নিক্ষেপ করছি, কত? 30 ডিগ্রি কোণে। বলছে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে রকেটটা পৃথিবীর অভিকর্ষ বল অতিক্রম করবে? আমরা জানি অভিকর্ষ বল অতিক্রম করার অর্থ হচ্ছে তাকে মুক্তিবেগে নিক্ষেপ করতে হবে। খেয়াল করিও, মুক্তিবেগ কিন্তু খাড়া উপরের দিকেই নিক্ষেপ করতে হবে এমন কোনো কথা নাই। এখানেও একটা বস্তুকে অসীমে নিয়ে যাবা, তুমি তোমার মুক্তিবেগে নিক্ষেপ করতে হবে। এখানে তুমি অসীমে নিয়ে যাবো, মুক্তিবেগে নিক্ষেপ করতে হবে। এখানে তুমি নিয়ে যাবো, অসীমে, মুক্তিবেগেই নিক্ষেপ করতে হবে, এমন কিন্তু কোনো কথা নাই। 30 ডিগ্রি কোণে মারলে একটু কম বেগে মারলে হবে। এটা শক্তি নিত্যতা দিয়ে আসছে, আদি বিন্দু শেষ বিন্দু দিয়ে কাজ, কিভাবে গেছে সেটা দিয়ে কাজ নাই। হ্যাঁ, শক্তি নিত্যতার ফরমেশন দিয়ে যে ভিই এর সূত্রটা, যে √2gm/r, শক্তি নিত্য দিয়ে আসছে। এই বিন্দু এবং শেষ বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দুতে শক্তির যে পার্থক্য, সেইটাই গতিশক্তি হিসাবে ধরে দেন আমরা এই সূত্রটা ডিরাইভ করি। সো কত কোণে মারছি সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে একটা তথ্য শিখলাম, সেটা কি? যে মুক্তিবেগের ক্ষেত্রে যেই কোণেই নিক্ষেপ করি না কেন, মুক্তিবেগ যত তত বেগেই নিক্ষেপ করতে হবে যদি আমি তাকে কি করতে চাই? অসীমে পাঠাতে চাই, ঠিক আছে? কোন ম্যাটার করবে? তাহলে এটার অ্যান্সার কি? 11.2 কিলোমিটার পার সেকেন্ডই হবে, ঠিক আছে? 30 ডিগ্রি কোণে মারি আর যেই কোণেই মারি। আচ্ছা, এইটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। পৃথিবীতে মুক্তিবেগ ভিই, একটা রকেটের বেগ ভি হলে কত হলে এটি চাঁদের ন্যায় আচরণ করবে? এই প্রশ্নটাকে আমি আরো অনেকভাবে অনেকগুলো ভাষায়ও দেখছি আসতে। বলতে পারি এরকম যে কোনো একটা কৃত্রিম উপগ্রহকে কত বেগে নিক্ষেপ করলে সেটা, কোনো একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। এটার ইয়াটা হলো ক্রিটিক্যাল ভেলোসিটি, ভিসি। লিখো আমার সাথে সাথে, ক্রিটিক্যাল ভেলোসিটি। এটা মুখস্থ একটা জিনিস যে ক্রিটিক্যাল ভেলোসিটিতে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। একটু আইকে দেখা দিলে বুঝতে হবে। এই হচ্ছে ধরো পৃথিবী, আমরা তো নর্মালি কি হয়, একটা বস্তুকে ছুঁড়ে মারলে সে উপর থেকে এসে নিচে পড়ে, তাই না? কিন্তু এটা তো ছোটখাটো বেগে মারলে এরকম করে উপরে এসে পড়বে। বাট তুমি যদি ক্রিটিক্যাল ভেলোসিটির মানে তুমি তাকে ছুঁড়ে মারো, তাহলে আর সে উপরে নিচে এসে পড়বে না, সে বরং এরকম সার্কুলার পাথে ঘুরতে থাকবে। অর্থাৎ সে কিসে পরিণত হলো? কৃত্রিম উপগ্রহে পরিণত হলো। তো কৃত্রিম উপগ্রহে পরিণত হয়ে যায় যদি কি ক্রিটিক্যাল ভেলোসিটিতে ছুঁড়ে মারা হয়।
তো ক্রিটিক্যাল ভেলোসিটির মান কত? ক্রিটিক্যাল ভেলোসিটির মান হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু ভিই বাই রুট। ভি কি? মুক্তিবেগ, মুক্তিবেগকে √2 দিয়ে ভাগ দিলে যত তত। হ্যাঁ, এটাকে এভাবেও মনে রাখে অনেকে, 7.88 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবেও মনে রাখে। তো এই বেগে যদি কোনো বস্তুকে ছুঁড়ে মারো, সে আর পৃথিবীতে ব্যাক করবে না, সে পৃথিবীকে কি সার্কুলার একটা পাথে ঘূর্ণন করতে থাকবে, অর্থাৎ কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। এখানে চাঁদের মতন আচরণ করতেছে কেন? কারণ চাঁদও কৃত্রিম উপগ্রহের ন্যায় পৃথিবীর চারপাশে পৃথিবীকে বৃত্তাকার পথে আবর্তন করে। ঠিক আছে, তো চাঁদের মতো আচরণ করা কাইন্ড অফ এখানে সিনোনিম হিসেবে ব্যবহার হয়েছে। কিসের? কৃত্রিম উপগ্রহের সিনোনিম হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসি ভূস্থির উপগ্রহ রিলেটেড প্রশ্ন। ভূস্থির উপগ্রহ তোমরা অলরেডি জানো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ভূস্থির উপগ্রহ হচ্ছে এই যে পৃথিবী যদি হয়, পৃথিবীর চারপাশে যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে আবর্তন করতেছে এবং তার আবর্তন কাল কত? 24 ঘন্টা। অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে তাকে স্থির বলে মনে হয়। পৃথিবীরও নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনকাল 24 ঘন্টা, ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। অর্থাৎ দুইটা সেম বেগে ঘুরতেছে, তার মানে তোমার একটার সাপেক্ষে আরেকটার মনে হবে স্থির হয়ে আছে। ঠিক আছে, যখনই তাকাবা মাথার উপরে দেখবা একটা ভূস্থির উপগ্রহ তার জায়গায় আছে, মনে হবে না সে নড়তেছে, কারণ তুমিও ঘুরতেছো, সেও ঘুরতেছে, সমান বেগে ঘুরতেছে, কেউ কারো ঘোরাটা বুঝতে পারবে না। ঠিক আছে, আরেকটা জিনিস, ভূস্থির উপগ্রহ সম্বন্ধে কয়েকটা তথ্য বলে রাখি। ভূস্থির উপগ্রহ কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? ওয়েস্ট টু ইস্ট। তার আবর্তন করার সময় যে কক্ষপথ সে অবলম্বন করে, কক্ষপথটা কিন্তু আসলে আমি আঁকছি এইভাবে, কিন্তু আসলে এরকম না, আসলে কিন্তু এরকম এরকম। ঠিক আছে, কারণ এটা কি নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তো ওয়েস্ট থেকে ইস্টের দিকে, অ্যারোটা ওয়েস্ট থেকে ইস্ট। ঠিক আছে, ওয়েস্ট থেকে ইস্ট এভাবে। ওকে, এই কক্ষপথটার একটা নাম আছে, এটাকে বলা হয় পার্কিং কক্ষপথ, বাংলায় লিখি। এই কক্ষপথটার নাম হচ্ছে পার্কিং কক্ষপথ। ঠিক আছে, ভূস্থির উপগ্রহ কোন কক্ষপথে ঘোরাফেরা করে? পার্কিং কক্ষপথে ঘোরাফেরা করে। তাহলে পার্কিং কক্ষপথ কোনটি? ভূস্থির উপগ্রহের কক্ষপথ। মানে এই জিনিসটা এরকম আর কি কনসিডার, চিন্তা করা হয় যে একটা গাড়ি পার্ক করে রাখলে কি থাইমে আছে, ভূস্থির উপগ্রহটা পার্কিং কক্ষপথে আছে মানে কি ওই কক্ষপথে যে আছে তার মনে হবে কি ও থাইমে আছে, পৃথিবীর সাপেক্ষে পার্কিং করে রাখা আছে, থাইমে আছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, আরেকটা জিনিসও লিখে রাখতে পারো, ওদের এইচ এর ভ্যালু কত? 36,000, মিলাই নিও, মনে হয় 36,000 কিলোমিটার এরকম কিছু। ঠিক আছে, মানে কত দূরে থাকে এখান থেকে, কত দূরে এখান থেকে? 36,000 কিলোমিটার। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, এরপরে আসি কেপলারের সূত্র রিলেটেড। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হবে? তাহলে আমরা টি² সমানুপাতিক এ কিউব এরকম একটা সূত্র শিখছি, কেপলারের সূত্র। কেপলারের কয় নম্বর সূত্র? তৃতীয় সূত্র বা পর্যায়কালের সূত্র। এ ছিল সূর্যের সাথে এই যে গ্রহ যদি হয়, এই গ্রহগুলো আমরা জানি উপবৃত্তাকার পথে আবর্তন, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে। হ্যাঁ, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করার এই যে এই গড় দূরত্বগুলো হচ্ছে এ। তাহলে গড় দূরত্ব যদি কমে যায়, এ যদি কমে যায়, তাহলে টিও কমে যাবে। টি হচ্ছে পর্যায়কাল। টি কমে যাওয়া, টি কি? পুরাটা আবর্তন করতে যা সময়, পর্যায়কাল। হ্যাঁ, পুরাটা আবর্তন করতে যা সময় লাগে এটা হচ্ছে টি। তাহলে পুরাটা আবর্তন করতে সময়টাকে আমরা বছরও বলি। পৃথিবীর জন্য পুরাটা আবর্তন করতে যে সময় এটা হচ্ছে পৃথিবীর 1 বছর। মঙ্গল গ্রহের জন্য পুরাটা আবর্তন করতে যে সময় এটা হচ্ছে মঙ্গল গ্রহের 1 বছর। তাহলে যে কোনো গ্রহ যদি এই দূরত্বটা কমে যায়, তাহলে এই আবর্তন করতে সময়টাও কমে যাবে। সময়টা কমে যাওয়া অর্থাৎ একটা বছরের দৈর্ঘ্য বা বছরের সময়কাল কমে যাবে। ঠিক আছে, একটা বছরের সময়কাল কমে যাবে। ঠিক আছে, দৈর্ঘ্য মানে কিন্তু এখানে ওই দৈর্ঘ্য না, সময়কাল বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারে এই টাইপের প্রবলেমগুলোই আসে। আগের থিওরি প্লাস এই প্রবলেমগুলো দেখে ফেললেই হবে। মেইনলি প্রবলেম পারবে, কিন্তু প্রবলেমের চেয়েও জরুরি যেটা, প্রশ্নটাকে দেখে শনাক্ত করা যে এটা সময় বেশি লাগবে না কম লাগবে, ওই অনুসারে করতে পারাটাই হচ্ছে দক্ষতা। এই দক্ষতাটাই আমি বলবো জিএসটি এক্সামের আগে অর্জন করতে হবে মাস। তাইলেই দেখবা ফিজিক্স নিয়ে অ্যাটলিস্ট সমস্যা হচ্ছে না। ফিজিক্সে তোমার সম্পূর্ণ ফুল মার্কস পাইতে হবে না, কিছু প্রশ্ন দিয়েই রাখবে এমন কঠিন বা বড়, যেগুলো তুমি চাইলেও ওই সময়ের মধ্যে করাটা সার্থক হবে না, যথার্থ হবে না। ঠিক আছে, পারি মানি করতে হবে এমন কোনো কথা নেই। সরল ছন্দিত গতির সমীকরণ কোনটা? সরল ছন্দিত, এই যে এই টাইপের প্রশ্নগুলো মিস করা যাবে না, এগুলো দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতে হবে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক হবে ফিজিক্সে। ঠিক আছে, তাহলে কি d² x/dt² + ω² x। ঠিক আছে,
এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ, সরলসন্ধিত গতি সম্পন্ন করার ব্যবকলনীয় সমীকরণ দেখেই চিনে ফেলা হবে। এই টাইপের প্রশ্নগুলো মিস করা যাবে না, ঠিক আছে? এইগুলোতে তুমি টাইম বাঁচাবা। আচ্ছা, এরপরে এইগুলো আমি বলবো যে দেখেই বোঝা যাবে, এগুলো খুব দ্রুত করা যায়, এগুলো মাস্ট করে ফেলতে হবে। 3d2x/dt² + 48x = 0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক বলতে কি বোঝায়? ওমেগা জানতেছে। তো আমরা যে সাধারণ সমীকরণ জানি সেই সাধারণ সমীকরণের সাথে তুলনা করব। সাধারণ সমীকরণটা কি ছিল? d2x/dt² + ω²x, এই যে একটু আগে যেটা দাগাইলাম আর কি, = 0, এর সাথে তুলনা করব। এটার এখানে সহগ নাই, মানে 1 আছে আর কি সহগ, এখানে সহগ 3 আছে। তো কি করব? উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিব। তো 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে বাম পাশে আছে d2x/dt², 48, এটা 3 দিয়ে ভাগ দিলাম, 3 চলে গেছে, এটা 48, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিচ্ছি না, এটাকেও 3 দিয়ে ভাগ দিতে হবে। 48 3 দিয়ে ভাগ দিলে আসে 16x = 0। তাহলে এখন তুমি তুলনা করো, এইটা আর এইটা তুলনা করো, আদর্শ সমীকরণ এবং জানা সমীকরণ তুলনা করলে দেখা যাচ্ছে x এর সহগ এখানে 16, x এর সহগ এখানে ω², তাহলে যাই ω² তাহাই 16, তার মানে ω = কত? ω = 4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4 রেডিয়ান/সেকেন্ড, ঠিক আছে? ক্লিয়ার? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এত লেখা লাগবে না, দেখেই বুঝে ফেলতে হবে এটা আসলে 4 আসবে। একদম +-4, নো, ওমেগা অলওয়েজ পজিটিভ, লিখে রাখো, ওমেগা অলওয়েজ পজিটিভ আসবে। এটা মাথায় রাখিও, কোনগুলা +- হয়? y +- হবে, হ্যাঁ, তারপরে v +- হবে রুট করলে, a +- হবে, a ক্যাপিটাল A বিস্তার, এটা অলওয়েজ প্লাস, ঠিক আছে? রুট করলেও এগুলাকে মাইনাস নিবা না। ধরো a² = 100, a = কি +-10? না, শুধু 10, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো মাথায় রাখিও। আচ্ছা, এরপরে আসি সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার বেগের রিলেটেড প্রবলেম। একটি সরলসন্ধিত দোলকের সর্বোচ্চ বেগ দেওয়া আছে। আমরা বেগের সূত্র কি শিখছিলাম? ω√a² - x², এটা হচ্ছে x পজিশনে বেগের সূত্র, এটাই লাগবে, এটা ছাড়া আর কোনো সূত্র লাগে না নরমালি। সর্বোচ্চ বেগ মানে Vmax কখন হয়? যখন x এর ভ্যালু 0 হয়, অর্থাৎ মধ্য অবস্থানে ওমেগায়। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটাই মেইন সূত্র, এটা থেকেই দাঁড় করাইছি। x = 0-তে v এর ভ্যালু ম্যাক্স হয়, হ্যাঁ, x = 0-তে v এর ভ্যালু ম্যাক্স হয়, Vmax = ওমেগা। তো Vmax এর জায়গায় ভ্যালু দেওয়া আছে, Vmax এর ভ্যালু কত দেওয়া আছে? 0.3। ওমেগার জায়গায়, ওমেগা থেকে আমি বড় বের করবো, আচ্ছা ঠিক আছে, ওমেগা থাকুক এর জায়গায় কত দেওয়া আছে? 0.06। আচ্ছা, তো আগে আমি ওমেগা বের করবো, দেন আমার লাগবে কি? পর্যায়কাল। ওমেগা থেকে আমরা জানি পর্যায়কাল t বের করা যাবে, ঠিক আছে? তো আমরা 0.3 এগুলো হিসাব কেমনে করবো? এগুলো আমি এভাবে করতাম আর কি, 3/10, 0.3 তো 3/10, ওমেগা আছে, ওমেগা থাকুক, 0.06 তো এটাকে 6/100 ভগ্নাংশ রূপে নিয়ে নিছি। তো দেখো 10 100 কাটাকাটি এখানে 10 থাকে, তাহলে ওমেগা = কত আসে? এখানে 3, এখানে 6/10, তাহলে 10 এ পাশে আসবে, জিনিসটা কি দাঁড়াবে? 6/10, তো তাহলে এটা এ পাশে আসলে 3 × 10/6 এরকম কিছু আসে, রাইট? 3 × 10/6 এরকম কিছু আসছে। 6 3 কাটাকাটি গেলে এখানে থাকবে 2, 2 10 কাটাকাটি গেলে এখানে থাকবে 5, তাহলে ওমেগা = আসে কত? 5 রেডিয়ান/সেকেন্ড, ঠিক আছে? 5 রেডিয়ান/সেকেন্ড। এখন আমার তো ওমেগা লাগবে না, আমার লাগবে টি কে, তাই টি = কত? 2π/ওমেগা, বা ওমেগা = কত? 2π/t। তাহলে আমি এখান থেকে পেয়ে গেছি 2π/ওমেগা, ওমেগার জায়গায় বসাই দিলাম 5, তাহলে 2π/5 এটার অ্যান্সার, ঠিক আছে? 2π/5 এটার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? সেকেন্ড। আচ্ছা, তারপরেরটাতে চলে যাই আমরা, এটা পারবো। বেগ রিলেটেড দেখলাম প্রবলেম, এবার ত্বরণ রিলেটেড প্রশ্ন দেখি কি আসছে। x = a sin ωt + del সমীকরণ অনুসারে x এর কোন মানের জন্য ত্বরণের মান সর্বনিম্ন হবে? আচ্ছা, এটা আমি তোমাদের একটা ডায়াগ্রাম আকারে মুখস্থ করতে বলবো, আমার সাথে সাথে একটু একটা জিনিস আঁকো, ছোট্ট একটা জিনিস, এটা দিলে যে কোনো সময় যে কোনো কিছু সর্বোচ্চ সর্বনিম্ন তুমি পেয়ে যাবা, তোমার আর ঝামেলা হবে না। এই হচ্ছে আমার সরল দোলকের ববটা, ঠিক আছে? সাম্য অবস্থানে আছে, সরল দোলকে যদি বিস্তার অবস্থানে যায়, এটা হচ্ছে বিস্তার অবস্থানে আছে, ঠিক আছে? দুইটা অবস্থান দিলাম, সাম্য অবস্থান, বিস্তার অবস্থান। লিখে রাখো আমার সাথে সাথে কয়েকটা জিনিস। সাম্য অবস্থানে x0, v ম্যাক্সিমাম মানটা কত? ওমেগা এ কত? এ হচ্ছে 0। এবার আসি বিস্তার অবস্থানে, সে যখন থাকবে বিস্তার অবস্থানে x এর ভ্যালু ম্যাক্স কত মান? a। v এর ভ্যালু আবার এখানে 0, হ্যাঁ, কিনারে বেগ 0, মাঝখানে বেগ সর্বোচ্চ,
ত্বরণ, ত্বরণ আবার এখানে ম্যাক্স, ত্বরণের মান কত মাইনাস ওমেগা স্কোয়ারে। ঠিক আছে, এখন বলতে পারো মাইনাস দিচ্ছেন আবার ম্যাক্স দিচ্ছেন, মাইনাস তো মিনিমাম, না না না, মাইনাস ও ম্যাক্সিমাম এটা অপোজিট সাইডের মানে ডিরেকশনটা কাজ করে কিভাবে, তুমি যদি ডান দিকে এক্স প্লাস বলো ডান দিকে এ মাইনাস আসবে। হ্যাঁ, তো যেদিকে সরণ পজিটিভ সেদিকে ত্বরণ নেগেটিভ, তাহলে এই দিকে সরণ হচ্ছে পজিটিভ এ হইলে ত্বরণ হচ্ছে নেগেটিভ ওমেগা স্কোয়ারে। আবার এ পাশে যদি চিন্তা করো, এ পাশে চিন্তা করলে কি, এ পাশে এক্স যদি চিন্তা করে কেউ মাইনাস এ, বাম পাশে যেহেতু এক্স এর জন্য মাইনাস, এ এর জন্য আবার এটা প্লাস হয়ে যাবে, মানে বাম পাশে যখন থাকবে তখন এ প্লাস হয়ে যাবে, শুধু ওমেগা স্কোয়ার এ আসবে, অর্থাৎ এ তখন ডান দিকে কাজ করতেছে আর কি। এখানে যেমন এ কি বাম দিকে কাজ করতেছে, এ ডান দিকে কাজ করতেছে, বাম দিকে, ডান দিক মানে প্লাস না, বাম দিক মানে মাইনাস না, এটাই। ঠিক আছে, এটাই আর কি। ওকে ফাইন, ঠিক আছে। এখানে এক্স বামে মাইনাস, এ ডানে প্লাস, এখানে এক্স ডানে প্লাস, এ বামে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, তো এটা মনে রাখলেই হয়। তাহলে আমাকে বলছে ত্বরণের মান সর্বনিম্ন কখন, ত্বরণের মান এটাও সর্বোচ্চ এটাও সর্বোচ্চ, দুইটাই সর্বোচ্চ, কিন্তু এটাও ম্যাক্স, হ্যাঁ এটাও ম্যাক্স, তাও সর্বনিম্ন হচ্ছে এখানে মাঝখানে। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0 হলে ত্বরণ সর্বনিম্ন। ওকে, এরপরে আসি, এই টাইপের প্রশ্নগুলো হাতছাড়া করবা না, এগুলো দেখলেই পারা যাওয়া উচিত, এগুলো এটা কিন্তু জিএসটিতেই আসছে। এল কার্যকর দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল আর কৌণিক কম্পাঙ্ক, দোলনকাল মানে কি টি, আর কৌণিক কম্পাঙ্ক মানে কি ওমেগা, এই দুইটার সূত্র জানা যাচ্ছে। তো ভালো কথা, টি এর সূত্র তো একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, এটাই সূত্র সরল দোলকের টি এর সূত্র। এইটা খুঁজবা অপশনে, দেখো এইটা খুঁজতে গেলেই কিন্তু তোমার মোটামুটি আর একটা না খুঁজলেও হয়, তুমি বুঝে যাচ্ছ এটা হবে অ্যান্সার, তাই না? প্রথমে টি এর সূত্র, পরে ওমেগার সূত্র, তারপরও আমি ওমেগার সূত্রটা আলাদাভাবে একটু বলে দেই। আমরা জানি কি ওমেগা ইজ ইকুয়াল টু কত, 2 পাই বাই টি। হ্যাঁ, তো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, 2 পাই থাকুক, টি এর জায়গায় এই সূত্রটা বসাই দাও, টি এর জায়গায় এই সূত্রটা বসাই দাও, 2 পাই রুট ওভার কি এল বাই জি বসাই দিস, বসাই দিলে দেখো কি হয়, 2 পাই কাটাকাটি, নিচে 1 বাই রুট ওভার এল বাই জি, তাহলে এটা হয়ে যাবে কি রুট ওভার জি বাই এল। তাহলে ওমেগার সূত্র কি, ওমেগার সূত্র হচ্ছে রুট ওভার জি বাই এল, তো এটাও এখানে জি বাই এল। ঠিক আছে, বাট আমি অপশনে কিন্তু প্রথমটা করার পরই বুঝছি এটাই হবে, এটা দাগায় পরেরটাতে চলে যাব, দ্বিতীয়টা আর করার দরকার নেই যদি একটা মিলে যায়। আচ্ছা, তারপরে এটাতে আসি, কোন সরল দোলকের দোলক পিণ্ডের ভর ক্রমাগত বাড়ানো হলে দোলনকাল কি হবে। দোলক পিণ্ডের ভর, এই যে সরল দোলক, সরল দোলকের ববের ভর আমি যদি বাড়াই তাহলে কি হবে, দোলনকালের কি পরিবর্তন হবে। আমরা একটা জিনিস শিখলাম মাত্রই, টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, এই যে সূত্রটাতে, এই সূত্রটাতে কি ভরের কোনো রাশিমালা দেখতেছো, এম বেশি হইলে কম হইলে কোনো কিছু টি এর চেঞ্জ হওয়া উচিত, কারণ ভর তো বসানোর জায়গায় নাই। তার মানে টি ইজ নট এ ফাংশন অফ এম, ভর কম হোক বেশি হোক কোনো ব্যাপারই না, অপরিবর্তিত থাকবে। আরেকটা জিনিস একটু বলে রাখি, ভরের ওপর নির্ভর করে, একটু লিখে রাখো এটা, এটা আবার অনেকে প্যাচ লাগায় ফেলে, টি ভরের ওপর নির্ভর করে না, কিন্তু ভর কেন্দ্রের ওপর নির্ভর করে, কিন্তু ভর কেন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে। কারণ কি, দেখো এল, এল কি কার্যকর দৈর্ঘ্য না, কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্যের আসল সংজ্ঞাটা কি জানো, আসল সংজ্ঞাটা হলো ঝুলন বিন্দু, এটা হচ্ছে ঝুলন বিন্দু। হ্যাঁ, ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র বা ভর কেন্দ্র, ভর কেন্দ্রই লিখো সমস্যা নেই, তোমাদের ভার কেন্দ্র ভর কেন্দ্র পার্থক্য লাগবে না, ভার কেন্দ্র বা ভর কেন্দ্র পর্যন্ত, ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত এই ডিসটেন্সটা হলো গিয়ে এল। তাহলে ভর কেন্দ্র যদি একটু উপরে বা নিচে হয়, ভর কেন্দ্রের অবস্থান যদি একটু উপরে বা নিচে হয় তাহলে অবশ্যই এল চেঞ্জ হবে, এল তো সূত্রে আছে, এল চেঞ্জ হলে টিও চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে ভরের উপর নির্ভর করে না ঠিকই, কিন্তু ভর কেন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে, কারণ ভর কেন্দ্রের অবস্থান চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে এল চেঞ্জ হয়ে যাওয়া, এল চেঞ্জ হয়ে গেলে টি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে, এরপরে চলে যাই সামনের দিকে। হ্যাঁ, যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকটার পর্যায়কাল কি হবে বলো দেখি।
বিস্তার যদি দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকের পর্যায়কাল কি হবে? দেখো টি এর সূত্রতে যাই, টি এর সূত্রে ক্যাপিটাল এ বসানোর কি কোনো জায়গা আছে? বিস্তার মানে ক্যাপিটাল এ, টি এর উপরে নির্ভরই করে না, টি ইজ নট এ ফাংশন অফ এ। তার মানে আমার বিস্তার যদি বেশি হয় কম হয় টি এর উপরে কোনো যায় আসে না, অপরিবর্তিত থাকবে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেখা মাত্র ফার্স্ট ছাপায় পড়তে হবে, কারণ এগুলোতে সময় লাগে না একবারে, এগুলো 4-5 সেকেন্ডে দিয়ে দিতে পারবে। এইগুলো আসলে হচ্ছে তুমি নাম্বারটা ভালো তুলতে পারবে আর কি এগুলো অ্যান্সার করলে। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি টি সমানুপাতিক √/L, অর্থাৎ টি ইকুয়াল টু টুয়াইস পাই √/L/g, তো টি সমানুপাতিক √/L। কি বলছে? পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে। চাইলে এইভাবে যারা ফাস্ট করতে পারো তারা এইভাবে করে ফেলবা। আচ্ছা ঠিক আছে, এটা যদি 2 গুণ করতে হয় এখানে কত গুণ হলে এটা 2 হবে, এটা কত বসাইলে এখানে 2 হবে, রুটের ভিতরে 2 বসাইলে কি 2 গুণ হয় না, √2 গুণ হয়, রুটের ভিতরে 4 বসাইলে এটা হয়, তার মানে 4 গুণ করতে হবে। এইভাবে ফাস্ট করে ফেলতে পারো, যারা দ্রুত করবা তারা এইভাবে করে ফেলতে পারো। তোমার বানাইতে হবে কি 2 বানাইতে হবে। এখানে 2 কেমনে বানাবা? রুটের মধ্যে কত বসাইলে 2 হবে? 4 বসাইলে, তো 4 গুণ করলে। আর যারা এভাবে বোঝো না তারা আমার মতন করো ধাপে ধাপে। তারা কি করবা? তারা এটা ভুলে যাও, তারা যেটা করবা, আচ্ছা ঠিক আছে, টি সমানুপাতিক √L, এটাকে অনুপাত দ্বারা করে ফেলি, টি বাই টি ইজ ইকুয়াল টু কি √L/L, সমানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এখানে যদি দ্বিতীয় ক্ষেত্র দেয় এখানে দ্বিতীয় ক্ষেত্র, এখানে যদি প্রথম ক্ষেত্র দেয় এখানে প্রথম ক্ষেত্র, 2 এর বরাবর 2, 1 এর বরাবর 1। এখন তোমার L2/L1 কত এটা জানতে চাইছে, T2/T1 দেওয়া আছে, T2 ইজ ইকুয়াল টু মানে দ্বিতীয় ক্ষেত্রে পর্যায়কাল আগের দ্বিগুণ না, আগের দ্বিগুণ, তাই না? তাহলে T2/T1 দেওয়া আছে কত 2, হ্যাঁ, আর √L2/L1, শুধু L2/L1 কত জানতে চাইছে। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এখানে 4 আসবে, এখানে L2/L1 আসবে, অর্থাৎ কত L2 মানে কি দ্বিতীয় ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য প্রথম ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্যের কি করতে হবে? 4 গুণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে। এরপরে চলে যাই সামনের দিকে। এটাতে দেখো, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি এই প্রশ্নটার ক্ষেত্রে, সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে এইটার অ্যান্সার হচ্ছে 4, কিন্তু এখানে কিন্তু বলছে কত গুণ বৃদ্ধি পাবে। এটার আসল অ্যান্সার কত হওয়া উচিত ছিল বলতো? এই ম্যাথ আসলে দাগানো উচিত ছিল, দাগা বা কিন্তু 4ই, কিন্তু এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি জানো? কত গুণ করতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে 4 গুণ, ঠিক আছে, কিন্তু কত গুণ বৃদ্ধি করব, কত গুণ বৃদ্ধি পাবে এইটার অ্যান্সার কিন্তু 4 না। হ্যাঁ, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে দেখো আগে কিন্তু অলরেডি L1 দৈর্ঘ্য নিয়েছিল, পরে তুমি এটাতে কি বানাইছো? L2 দৈর্ঘ্য বিশিষ্ট বানাইছো, তাহলে বৃদ্ধি কিন্তু পুরাটা না, বৃদ্ধি কি পুরাটা না, বৃদ্ধি হচ্ছে শুধু এতটুকু। এতটুকুটা কিভাবে পাবা? এতটুকুটা হচ্ছে L2 বিয়োগ L1 দিয়ে, তাই না? কি L2 বিয়োগ L1 দিয়ে, তো L2 জায়গায় বসাই দাও 4L1, আর L1 তো L1ই, তাহলে আলটিমেটলি আসতেছে কি 3L1। তার মানে এইটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ হচ্ছে কত? 3 গুণ। তাহলে অ্যান্সার এটার কত? 3 গুণ, ঠিক আছে। কিন্তু প্রশ্ন দিছে বৃদ্ধি, অপশনে 3 নাই। প্রশ্ন দিছে বৃদ্ধি, অপশনে 3 নাই, কি করব? খালি রেখে দিয়ে আসবো? না, দাগাই দিয়ে আসবো। আমরা এই সকল প্রশ্নে স্যাররা মাঝে মাঝে স্পেলিং মিস্টেক হোক বা টাইপিং মিস্টেক হোক কোনোভাবে এই কথাটা এসে পড়তে পারে, তো তুমি বৃদ্ধি কথাটাকে ইগনোর করে, ঠিক আছে, ধরে নেই না কত গুণ করতে হবে, তারপর 4 দাগাই দিবা। যদি অপশনে মানে স্যাররা চিন্তা করে যে না এটা ভুল, তাহলে সবাই মার্কস পাবে, কারণ 3 তো নাই অপশনে। যদি 4ও থাকতো 3ও থাকতো অপশনে, তাহলে অবশ্যই আমি বলবো 3 দাগাইতে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাই সামনের দিকে। বলছে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি সরল দোলক 1 মিনিটে 40 বার দোল দেয়। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হয় তবে 60 বার দুলতে কত সময় নেবে? বলো দেখি, এই প্রশ্নটা দেখে কি মনে হয় এটা কি করা উচিত? এটা কি দেখে তোমার ফার্স্ট চান্সে করা উচিত? হ্যাঁ করবা অবশ্যই, কিন্তু এটা কি ফার্স্ট চান্সে করা উচিত কিনা? ফার্স্ট চান্সে এটা যদি তুমি দেখো যে হ্যাঁ তুমি কমন পেয়ে গেছো তাহলে এক কথা, কিন্তু তুমি যদি দেখো যে না এটা কমন পাই নাই, এটা সময় লাগবে, তাহলে আমি বলবো যে এটা প্রথমত স্কিপ করবে পরে, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আসলে ডিরেক্ট সূত্র বসায় করার মতন কিছু নাই। অনেক এমন প্রশ্ন পাবা যেগুলো ডিরেক্ট সূত্র বসায় করা যায়। হ্যাঁ এটা আমরা যদি করি, সব শেষ করে আসলাম, সবগুলা পারা জিনিস শেষ, তারপরে আমি এটা করতেছি, তাহলে করলে কিরকম করবো? 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলকের, তাহলে এটা L1 দেওয়া আছে আদি কার্যকর দৈর্ঘ্য,
1 মিনিটে 40 বার দোল দেয়, 1 মিনিটে 40 বার, তার মানে 40 বার দোল দিতে সময় লাগে 60 সেকেন্ড। একবার দোল দিতে সময় লাগে কত? 60/40। 60/40 মানে 20 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তাহলে 3/2 সেকেন্ড। 3/2 সেকেন্ড, এইটাকেই আমরা কি বলবো? পর্যায়কাল বলবো প্রথম ক্ষেত্রে। তার মানে L1 যখন কার্যকর দৈর্ঘ্য তখন পর্যায়কাল হচ্ছে T1, দুইটার ভ্যালুই দেওয়া আছে L1 T1। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হয়, তারপর পরবর্তী ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন 60 বার দুলতে কত সময় লাগবে? আচ্ছা, তখন একবার দুলতে কত সময় লাগবে সেটা আগে বের করি। পরবর্তী ক্ষেত্রে একবার দুলতে যে সময় লাগবে, একবার দুলতে সময় মানে কি? পর্যায়কাল। T2টা আগে আমরা বের করি, দেন আমার এই ম্যাথে বাইর করতে বলছে কি 60 বার দুলতে সময়, দ্যাট মিন্স 60 × T2 হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। 60 × T2 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমরা T1 জানি, T2 বাইর করব। তো আমার T এর সূত্র কি? T = twice pi √L/g। অনুপাত দাঁড় করাই ফেলি। অনুপাত দাঁড় করাই ফেললে কিভাবে লিখবো? T2/T1 = কি? √L2/L1। L2/L1। তো L2/L1, L2 এর ভ্যালু দেওয়া আছে, L1 এর ভ্যালু দেওয়া আছে। L2 এর ভ্যালু কত? 160, L1 এর ভ্যালু কত? 40। 60 40, এখানে একটা 4 থাকবে নাকি? একটা 4 থাকবে। 4 যদি থাকে তাহলে 4 রুটের মধ্যে আছে, তাহলে √4, দ্যাট মিন্স আসবে কত? 2। তাহলে T2 = কত? 2 × T1। T1 কত? T1 কত? 3/2। T1 কত? 3/2। 3/2 এর সাথে 2 গুণ গেলে থাকবে শুধু 3 সেকেন্ড। তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে যখন কার্যকর দৈর্ঘ্য এত, তখন দোলনকাল কত বের করে ফেলছি। তখন দোলনকাল বের করে ফেলার অর্থ হচ্ছে তখন একবার দুলতে সময় লাগে কত সেটা বের করছি। তাহলে একবার দুলতে সময় লাগে 3 সেকেন্ড। তো 60 বার দুলতে সময় লাগে কত? 3 × 60, দ্যাট মিন্স 180 সেকেন্ড। তো এটার অ্যান্সার হচ্ছে 180 সেকেন্ড। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি এটাতে। একটি সরলদোলক 0.9 সেকেন্ডে একবার টিক করলে কার্যকর দৈর্ঘ্য কত? বলো দেখি, এটা কি পর্যায়কাল? এটা কি পর্যায়কাল? এটা কি পর্যায়কাল কিনা বলো? হ্যাঁ নাকি না? এটা পর্যায়কাল না, এটা পর্যায়কাল না। একবার টিক আর একবার দোলন এক কথা না। একবার টিক মানে মাথায় রাখিও, একটা কর্নার থেকে আর একটা কর্নারে যাইতে সময় লাগে হচ্ছে 1 টিক। তার মানে এটা হচ্ছে একটি অর্ধদোল। একবার টিককে লিখে রাখতে পারো একটি অর্ধদোল। টিকটক মিলায় হয় পূর্ণদোল। টিকটক, ঠিক আছে? টিকটক মিলায় হয় পূর্ণদোল। এটা হচ্ছে শুধু একবার। আরেকবার যদি যাইতো তাহলে হচ্ছে একটা পূর্ণদোল হতো। তাহলে আমরা পূর্ণদোলনের জন্য যে সময়, অর্থাৎ দোলনকাল, দোলনকাল কি? দুইটা অর্ধদোলের জন্য যে সময় সেটা কত? 2 × অর্ধদোলের সময়। অর্ধদোলের সময় কত? 0.9 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে শুধু একবার যাওয়া, যেটা 0.9 সেকেন্ড। আমার যাওয়া প্লাস আসা মিলাই হচ্ছে দোলনকাল। যাওয়া প্লাস আসা মিলাই হচ্ছে দোলনকাল, মানে পূর্ণদোল। কত? 1.8 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে 1.8 সেকেন্ড। কার্যকর দৈর্ঘ্য জানতে চাইছে। তাহলে আমরা টি = twice pi √L/g। আমরা টি এর ভ্যালু জানি, টি এর ভ্যালু হচ্ছে 1.8 দিয়ে আমি এখান থেকে কি এল বাইর করব, রাইট? আচ্ছা, এই সকল ম্যাথগুলো হাতে করাটা টাফ। তো আমি পার্সোনালি তোমার প্রিভিয়াস নলেজ থেকে কিছু জিনিস বাইর করে আমি এটা করতাম। কিভাবে বলি? আমরা একটা জিনিস মুখস্থ রাখবো, একটা জিনিস মুখস্থ রাখবো, সেটা হচ্ছে কি, এটা তোমার সরাসরি আসতে পারে এমসিকিউতে। সেটা হচ্ছে, তোমরা জানো কি না সেকেন্ড দোলক? সেকেন্ড দোলক মানে কি? সেকেন্ড দোলক মানে কি? সেকেন্ড দোলকের টি হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড দোলকের এল কত বলো দেখি? সেকেন্ড দোলকের এল কত? কার্যকর দৈর্ঘ্য কত? নিচে লিখি। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? 0.9929 এত মিটার। 0.9929 বা 0.993 মুখস্থ রেখে দিবে। এটা মুখস্থ। তো তুমি নিজে দেখো। আচ্ছা, দোলনকাল যদি 2 সেকেন্ড হয় তাহলে কার্যকর দৈর্ঘ্য আসে 0.9929। দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের চেয়েও কম। 2 সেকেন্ডের চেয়ে একটু কম না? 2 সেকেন্ডের চেয়ে একটু কম। তাহলে টি এর সাথে এল এর সম্পর্কটা কি? এটা যদি একটু কম হয়, এটা একটু কম হবে। তুমি 0.9929 থেকে কম কোনটা আছে সেটা খুঁজবা।
তুমি এল বের করলা কি টেকনিক্যালি, ম্যাথ না করেও বের করলা কি 0.9929 এর কম। তো 0.9929 এর কম, দেখো অপশনে কোনটা আছে, কাছাকাছি কম, এমন না যে খুব বেশি কম, কারণ 2 সেকেন্ড থেকে 1.8 খুব বেশি ডিফারেন্স না। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কাছাকাছি কম, কত? এটা 0.804 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে টেকনিক্যালি করে ফেলবা। দেখছো, একটা জিনিস জানা, ওখান থেকে এই জিনিসটা ডিরাইভ বা কিভাবে চিন্তা করা যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি এটা। 300 গ্রাম ভরের একটি বল সরল ছন্দিত গতিতে গতিশীল মধ্য অবস্থান হতে বস্তুটি যখন 0.20 মিটার সরণ হয় তখন এর উপরে ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান দেওয়া আছে 0.24 নিউটন। বলটার দোলনকাল কত জানতেছে। কি কি ডাটা পাচ্ছি আমরা? ভর পাচ্ছি, মধ্য অবস্থান হতে বস্তুটি যখন 0.2 মিটার সরণ হয় তাহলে এক্স পাচ্ছি সরণ, ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান এফ পাচ্ছি, দোলনকাল জানতেছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, আমরা এর কি সরল দোলক? এটা সরল দোলকের প্রশ্ন না। ফার্স্ট অফ অল এটা কি সরল দোলক? এটা সরল দোলক না, এটা সরল ছন্দিত গতি সম্পন্ন কণা। যে কোনো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার জন্য আমি তোমাদের একটা সূত্র মুখস্থ রাখতে বলবো। প্রথমত তোমরা টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট এল বাই জি শিখছো না? এটা সরল দোলকের জন্য শিখছো। সরল দোলক ছাড়া অন্যান্য বস্তুর জন্য, হ্যাঁ অন্যান্য বস্তুর জন্য তুমি কি করবা? এটাকে এইভাবে, এল এল ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জায়গায় তুমি সরণ চিন্তা করবা, আর জি জি কি ত্বরণ, ত্বরণের জায়গায় ত্বরণ চিন্তা করবা। এইভাবে মুখস্থ রাখতে পারো। এখন বলতে পারো ভাই এটা কেমনে আসছে, তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। তাদের জন্য কেবল যে এই সূত্রটা আসলে কিভাবে আসে তাদের জন্য দেখাই। তোমরা এফ ইকুয়াল টু কে এক্স, এই সূত্রটা তো সবাই মানবে তাই না? সরলছন্দিত গতি সম্পন্ন কণা সবাই মানবে। হুকের সূত্র, হ্যাঁ মাইনাস নেই নেই, কারণ আমরা শুধু মান দিয়ে করতেছি, শুধু হিসাব করতেছি। ঠিক আছে, এখন এফ কে ভাঙায় কি লেখা যায়? এম এ লেখা যায় কি না যায়? কে কে ভাঙায় কে, কে মানে কি বল ধ্রুবক, বল ধ্রুবককে ভাঙায় যে এম ওমেগা স্কয়ার লেখা যায়, এটা আশা করি জানো তোমরা। ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, তাহলে কে ইকুয়াল টু কি এম ওমেগা স্কয়ার। ওকে, আচ্ছা এক্স আছে থাকুক, এম এম কাটাকাটি চলে গেছে, কাটাকাটি চলে গেলে থাকে কি দেখো, ওমেগা ইজ ইকুয়াল টু কি থাকে রুট ওভার এ বাই এক্স, রাইট? আচ্ছা এটাকে অনেকে সূত্র হিসেবে মনে রাখে। আবার ওমেগাকে ভাঙায় কি লেখা যায়? 2 পাই বাই ক্যাপিটাল টি লেখা যায় কিনা, আমি আরেকটা লাইন এক্সট্রা করলাম, ওমেগাকে ভাঙায় এটা লিখলাম, আর এখানে রুট ওভার এ বাই এক্স ছিল থাকুক। আমরা টিটাকে এক পাশে পক্ষান্তর করে বাকি সব অন্য পাশে পক্ষান্তর করে 2 পাই রুট ওভার এক্স বাই এ লেখা যায়, লেখা যায়। তার মানে এই যে এই সূত্রটাই কিন্তু এটা, এটাই কিন্তু এটা, দেখো এটাই এটা না? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার সরণ, সরণের জায়গায় লিখলাম এক্স, আর ত্বরণ, ত্বরণের জায়গায় লিখলাম এ, এটাই কিন্তু এটা। তো এটা ডিরাইভ করে দেখা দিলাম যে কিভাবে আসলে আসছে। আসলে এক্স এ এই দুইটা ভ্যালু বসাইলেই হয়ে যাবে। এক্স এর ভ্যালু নিয়ে চিন্তা নাই, এক্স এর ভ্যালু অলরেডি তোমার কাছে আছে, দেওয়া আছে তাই না? এ এর ভ্যালুটা দরকার, এ এর ভ্যালুটা কেমনে পাবো? এফ ইকুয়াল টু এম এ, হ্যাঁ এ এর ভ্যালুটা কি এফ বাই এম, এফ এর জায়গায় ভ্যালু বসাই দাও, এফ এর ভ্যালু কত 0.24, ঠিক আছে এফ এর ভ্যালু বসাই দিলা। এম এম এর জায়গায় ভ্যালু বসাই দাও, এম এর ভ্যালু কত 300 গ্রাম, 300 গ্রাম মিন্স 0.3, রাইট? 300 গ্রাম মানে কি 0.3, তো 0.3 যদি হয় তাহলে তুমি বসাই দাও, লিখো 0.3, 0.3 লিখলে এখন তুমি এটাকে চাইলে এভাবে ভাঙায় লিখতে পারো যে 24, তো 24 বাই কত 100, 0.3 তো 0.3 কে তুমি 30 লিখতে পারো, 30 বাই 100 লেখা যায়। 0.3 কে বেসিক্যালি 3 বাই 10 লিখে 30 বাই 100 লেখাও একই কথা। হ্যাঁ, তাহলে বাই 100 কাটাকাটি মানে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম 24 বাই 30, ঠিক আছে 24 বাই 30। তাহলে 6 দিয়ে কাটাকাটি করে ফেলতে পারো, 6 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, 5 6 30, তাহলে 4 6 24, 5 6 30, ঠিক আছে? তো 4 বাই 5 আসে। তাহলে এখন তুমি এদিকে চলে আস, তাহলে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এক্স বাই এ, এক্স এর জায়গায় ভ্যালু বসাই দাও, এক্স এর ভ্যালু কত 0.2, আর নিচে ভ্যালু বসাই দাও 4 বাই 5, ঠিক আছে? তাহলে চাইলে এটাতেও হিসাব করে রাখতে পারো 2 পাই ডিভাইড বাই, এটা কত 2 বাই 10 বলা যায় না, 0.2 কে 2 বাই 10 বলা যায়, এটা কত 4 বাই 5। দেখবা অনেকগুলো জিনিসই সুন্দর মতন কাটাকাটি চলে যাচ্ছে। শুধু এতটুকুটা হিসাব করি, শুধু এতটুকুটা হিসাব করলে কত 2 বাই 10 আছে, ভাগ আকারে গেলে আমি জানি উল্টায় যাই 5 বাই 4 আছে, তাহলে 5 4 এখানে 2, আর 4 2 এখানে কত 2, তাহলে 1 বাই 4 আসবে। এই পুরো অংশটা মিলাই 1 বাই 4 আসবে। 2 পাই আছে,
রুট ওভারের নিচে কি 1/4 আসছে, রুট 1/4 মানে কি হাফ হয়ে যাবে, তাই 2 পাই আছে থাকুক, আর এখানে কি 1/4 আছে, 1/2 হয়ে যাবে, 1/4 রুটের ভেতরে না, রুটের ভেতরে থাকলে কি 2 হয়ে যাবে, তাই 2 কাটা থাকবে শুধু একটা পাই। এত কষ্ট করছি জাস্ট এই একটা পাই পাওয়ার জন্য, তাহলে একটা পাই অ্যান্সার আসছে, টি এর ভ্যালু কত পাই 3.14। তাহলে এই টাইপের প্রশ্নগুলো যখন করবা তুমি জানো যে একটু সময় বেশি লাগতে পারে, এগুলো হয়তো পারবা করলেই, বেশি কঠিন না, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো যদি দেখো যে সরাসরি তুমি প্রথমে টার্গেট করবা কি একটা সূত্রে এফ ইকুয়াল টু এম এ, এফ দেওয়া আছে এম দেওয়া আছে এ বাইর করতে বসে, এইগুলো আগে শেষ করে ফেলা, তারপরে এটা যেমন 2 ধাপের ম্যাথ, এফ এখান থেকে এ বাইর করো তারপরে টি বাইর করো, এই 2 ধাপের ম্যাথগুলো তারপরে তুমি করবা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এবার চলে যাই সামনের দিকে। এগুলো অবশ্য ব্যাপার আছে, এগুলো সাস্টের প্রশ্ন তোমরা জানো যে গুচ্ছ হওয়ার আগে সাস্টের প্রশ্ন কিন্তু বুয়েটের চেয়েও কঠিন হইতো, তো সাস্টের কোশ্চেন এগুলো তোমাদের আসার চান্সেস কম, যদিও বলা যায় না সাস্টের স্যারদের হাতে যদি ধরো সাপোজ এবার জিএসটির কিছু ফিজিক্স প্রশ্নের দায়িত্ব পড়ে, তাইলে দেখবা যে একটা দুইটা এরকম হিসাব পড়তে পারে। ঠিক আছে, ওকে, এগুলো আমি বলবো যে প্রথমেই অ্যান্সার করে আসতে হবে যে এমন কোনো কথা নাই, না পারলে পরে করবো, সমস্যা কি। আচ্ছা, এরপরে আসি এটাতে, সিম্পল হারমোনিক মোশনের বিভব শক্তি নীতিতে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, x সমীকরণ দেওয়া আছে 2 sin 3t এবং স্প্রিং ধ্রুবক k এর মান দেওয়া আছে, বললো t এত সময় বিভব শক্তি কত। আমরা বিভব শক্তির ফর্মুলা কি শিখছি বলো, সরল ছন্দিত গতি সম্পন্ন কণার বিভব শক্তির সূত্র শিখছি 12kx², রাইট? k এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু কোনোভাবে বের করতে পারলেই কাজ শেষ। x এর ভ্যালু কেমনে বের করে, x এর তো সূত্রই দেওয়া আছে, মানে সমীকরণই দেওয়া আছে 2 sin 3t, রাইট? তাহলে 2 sin 3t যদি হয় তাহলে এখানে 2 থাকলো, sin 3t, 3 এর জায়গায় 3, t এর জায়গায় কত π/9, π/9 দেওয়া আছে, তাহলে তোমার এখানে কি 9 3, তাহলে π/3, sin π/3 বলো কত, sin π/3 মানে কত বলো, পাই মানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, বেসিক্যালি sin 60 ডিগ্রি আর কি, sin 60 ডিগ্রি ভ্যালু কত √3/2। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আসবে কত 2 sin, এটার জায়গায় আসতেছে √3/2, তাহলে এই 2 কাটাকাটি গেলে থাকবে শুধু √3, তাহলে x এর ভ্যালু আমরা কত পাইলাম √3। তাহলে আমি এখন এদিকে চলে আসব, এদিকে চলে আসলে হাফ আছে, k এর জায়গায় ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 30, আর x স্কয়ার মানে কি √3², তাহলে আসে হচ্ছে হাফ ইন্টু 30 ইন্টু √3² মানে 3 হয়ে যাবে, তাহলে কত 30 3 30 90, 90/2, 90/2 মানে 45 জুল, তাহলে 45, ঠিক আছে 45, ঠিক আছে ক্লিয়ার। 3 30 90, 90 রে 2 দিয়ে ভাগ, তাহলে কত 45। ওকে ফাইন, এবার আসি এটাতে, এই টাইপের প্রশ্নগুলো তোমরা মিস করবা না। কি বলছে, সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি ই, মোট শক্তির কথা বলা আছে, মোট শক্তির সূত্র কি ছিল, হাফ কে এ স্কয়ার, আমরা হাফ কে এক্স স্কয়ার হচ্ছে বিভব শক্তির সূত্র, হাফ কে এ স্কয়ার বিয়োগ এক্স স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে গতিশক্তির সূত্র, আর হাফ কে এ স্কয়ার এটা হচ্ছে মোট শক্তি, গতিশক্তি আর বিভব শক্তি যোগ করে যেটা, তাই না, এগুলো আমরা পড়ছি থিওরিতে। আচ্ছা, বলছে কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে, ঠিক আছে, কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল ছন্দিত গতিতে চলমান বস্তুটার গতিশক্তি কি হবে। আচ্ছা, কম্পাঙ্ক ফিক্সড, এফ ফিক্সড রাখার অর্থ হলো কে ও ফিক্সড রাখা, কারণ কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, আবার এম এর ওমেগার মধ্যে এফ আছে, এফ ফিক্সড রাখার অর্থ কে ফিক্সড হয়ে যাও, কে ও ফিক্সড হয়ে যাও, ফিক্সড মিন্স কি কনস্ট্যান্ট, তার মানে কি দাঁড়াচ্ছে ই আর এ স্কোয়ার পরস্পর সমানুপাতিক, এটা যদি ধ্রুবক হয়, ধ্রুবক সমান সমান আর ধ্রুবক সরাই দিয়ে সমানুপাতিক নিয়ে আসছি, এ স্কোয়ার ছিল থাকুক। বলছে বিস্তার দ্বিগুণ করছো, মানে এটা তুমি দ্বিগুণ করছো, দ্বিগুণ স্কোয়ার ছিল কিন্তু, হ্যাঁ এ কে তুমি দ্বিগুণ করছো, এ স্কোয়ার কে দ্বিগুণ করো নাই, এ কে দ্বিগুণ করছো, তো এ এর জায়গায় দ্বিগুণ স্কোয়ার, তাহলে আলটিমেটলি আসবে কত 4, তাহলে এটা কি 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। তো এইভাবে যারা ডিরেক্ট করতে পারো না তাদের জন্য আমি বলি তোমরা এভাবে করবা, ই বাই ই, হ্যাঁ ইজ ইকুয়াল টু, কে তো আর ফিক্সড, কে তো আগে পরে সেম, কে চেঞ্জ করি নাই, হ্যাঁ এফ চেঞ্জ না করা, কে চেঞ্জ না করা, তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার, একটা দাও প্রথম ক্ষেত্রে, একটা দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে যদি হয়, এটা যদি দ্বিতীয় ক্ষেত্রে হয় তাই এটাও দ্বিতীয় ক্ষেত্রে, কারণ সমানুপাতিক সম্পর্ক, এটা প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক, তাই বরাবর,
ঠিক আছে, এখন তুমি এখানে a2/a1 হোল স্কোয়ার, a2/a1 কত 2 দ্বিগুণ করছো না, তাহলে দ্বিগুণ স্কোয়ার, a2/a1 এর জায়গায় 2 বসাইছো আর পুরোটার উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার, তাহলে e2 ইজ ইকুয়াল টু কত 4e1। ঠিক আছে, তাহলে 4e, e1টাকেই ই বলছে ওরা। ঠিক আছে, ওকে, আর যারা ডিরেক্ট করতে পারো এভাবে করে ফেলবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি এটাতে, স্প্রিং সংক্রান্ত। একটি ভরহীন স্প্রিং এর এক প্রান্তে দৃঢ়ভাবে রেখে, মানে একটা দৃঢ়ভাবে রেখে অপর প্রান্তে কি 500 গ্রামের একটা ভর জুড়ে দিস, 500 গ্রামের একটা ভর ঝুলিয়ে দিস। একে একটু টেনে ছেড়ে দেওয়া হলো, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, তাহলে কে দেওয়া আছে আমার কাছে, এম দেওয়া আছে, এম গ্রামে দেওয়া আছে, তো গ্রামে দিলে কেজিতে নিয়ে নিতে পারি, 500/1000, তাহলে কেজিতে গেলে হাফ কেজি। ঠিক আছে, এর কম্পাঙ্ক কত জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা টি ইকুয়াল টুয়াইস পাই √m/k, এরকম একটা ফর্মুলা শিখছিলাম স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা শিখে আসার কথা, টি ইকুয়াল টুয়াইস পাই √m/k, এম হচ্ছে ঝোলানো ভর আর কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। আমার লাগবে এফটাকে, এফ এটার অপোজিট সূত্র, এফ ইজ ইকুয়াল টু 1/t না, উল্টায় যাবে, এই সূত্রটা উল্টায় যাবে, 1/2π, 2π হয়ে যাবে 1/2π, এটা উল্টায় যাবে, উল্টা গেলে কি k/m হবে। এইটা হচ্ছে কম্পাঙ্কের সূত্র, এটা স্প্রিং এর পর্যায়ক্রম সূত্র, এটা স্প্রিং এর কম্পাঙ্কের সূত্র, কিছুই করিনি, এটাই আমি মুখস্থ করছি, এটা কিন্তু আমি মুখস্থ করি নাই, এটাকেই উল্টাই দিছি, আমি জানি উল্টাই দিতে হবে, f = 1/t, 1/2π হয়ে গেছে, √k/m হয়ে গেছে। আমি এখন ভ্যালুগুলো বসাই দিব, 1/2π √k/m, k এর জায়গায় ভ্যালু বসাই দেব 200, m এর জায়গায় ভ্যালু বসাই দেব, m এর জায়গায় ভ্যালু কত হাফ, তাহলে আলটিমেটলি আসে কত 1/2π, উল্টে যাবে না, উল্টে গেলে 400 হয়ে যাবে, 400 তাই না, 200 × 2 হয়ে যাবে, ভাগ হাফ মানে কি গুণ 2, 400, তাহলে 400কে রুট করলে 20 স্কোয়ার করলে কি 400 না, তাহলে 400কে রুট করলে কি 20 আসবে, তাহলে 1/2π × 20, তাহলে 20 হলে 2 20 কাটাকাটি গেলে 10, তাহলে 10/π আসবে, তাহলে আসবে কত 10/π। ওকে, আচ্ছা এখন 10/π অপশনে আছে নাই, কিন্তু তুমি এই জিনিসটা কিভাবে হিসাব করতে পারো, পাই কি 3.1416 না, তুমি মনে মনে পাইয়ের জায়গায় চিন্তা করো কত, পাইয়ের জায়গায় মনে মনে চিন্তা করো 3, সমস্যা আছে, পাইয়ের জায়গায় তুমি মনে মনে চিন্তা করো কত 3, পাই মানে 3, তাহলে 10 রে 3 দিয়ে ভাগ দিলে কত 3.33, তাহলে তুমি 3.33 এর কাছাকাছি অ্যান্সার খুঁজো, 3.33 এর কাছাকাছি অ্যান্সার, 3.2 তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, তা আমি এভাবে করব, পাইকে মনে মনে 3 চিন্তা করব, কোনো সমস্যা নাই, চিন্তা করলে কত, চিন্তা করলে এটা 3.33, তাহলে এইটার কাছাকাছি, কাছাকাছি কে আছে 3.2, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা এই অ্যান্সারগুলো করে ফেলবো। তাহলে আমাদের শেষ, কিন্তু আমাদের শেষ, মোটামুটি বিগত বছরগুলোতে এই দুইটা চ্যাপ্টারে যা যা প্রবলেম আসছে সব করে ফেলছি আমরা। এটা শুধু জিএসটি ফর্ম হওয়ার সময়ই না, জিএসটি ফর্ম হওয়ার আগেও যেগুলো আসার মতন ছিল সেগুলো সব করে ফেলছি, ক্যালকুলেটর ছাড়া যেগুলো করা যায়। তো আমি মোটামুটি আজকের ক্লাসে এটাই তোমাদের বুঝাতে চাইলাম, এই টাইপের প্রবলেমগুলো তোমরাও নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় আবারও বলি, দুইটা জিনিস মাথায় রাখবো, প্রথমত ওই প্রশ্নটাকে আমি ফার্স্টেই অ্যাটেম্প নিব নাকি সব করে আসার পর অ্যাটেম্প নিব, এই জিনিসটা মাস্ট ফিজিক্সের ক্ষেত্রে জিজ্ঞাসা করে নিবা। আর যেগুলো অ্যাটেম্প নিচ্ছ হিসাব করার সময় তুমি একদম এন্ড রেজাল্ট পর্যন্ত আসতে হবে এমন কোনো কথা নাই, তুমি একটা কাছাকাছি রেজাল্ট পর্যন্ত আসবা, আসার পরে তুমি অপশন চেক করা শুরু করে দিবা, অপশনে যেটা কাছাকাছি মনে হয় দাগাই দিয়ে পরটাতে চলে যাবা। হ্যাঁ, তোমার যদি এরকমও 50-50 চান্সের মতন হয়ে যায় যে এটাও হইতে পারে এটাও হইতে পারে, তারপরেও আমি বলবো যে কোনো একটা দাগায় পরটাতে চলে যাও। তুমি 4টা অপশন থেকে সর্ট আউট করছো 50-50, এই 2টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, বাকি 2টা হবেই না, ওই 2টার মধ্যে যে কোনো একটা দাগায় পরটাতে চলে যাবা, দেখবা ইভেন্চুয়ালি তোমার পরীক্ষা ভালো হয়েছে। তোমার একদম কারেক্টলি ওই অ্যান্সার পর্যন্তই আসতে হবে, ওইটা করতে করতে তোমার যা সময় লাগবে এর চেয়ে তুমি আরও 8-10টা বেশি অ্যান্সার দিতে পারো। আমি বললাম, আমি এভাবেই অ্যান্সার করছি, আমি জিএসটি পরীক্ষা দিই, আমি ঢাবি পরীক্ষা পর্যন্ত এমনি দিচ্ছি, এমনি পরীক্ষা দিয়ে আল্লাহর মতো চান্স হয়ে গেছে ভালোভাবে। তো আমি ঢাবি পরীক্ষা তো এমনি আচ্ছা এটা একটু বেশি হবে এটা একটু কম হবে, মাঝামাঝি কোনটা আছে এটা এটা দাগাই দিছি, এটা একটু বেশি এটা একটু কম, মাঝামাঝি কোনটা এটা। তো জিএসটিতে এই জিনিসটা করতে হবে, এটার বিকল্প নেই। তোমার ওই অ্যান্সারটা একদম রুট পর্যন্ত, লাস্ট অ্যান্সার পর্যন্ত যাইতে যাইতে তুমি দেখবা যে অনেক সময় চলে যাচ্ছে। সো এই টেকনিকটা আমি বলবো তোমরা এই কয়েকদিন প্র্যাকটিস করো। আর এটা কি সম্পূর্ণ অভ্যাসবশত, যেমন ধরো যে আমি একটু আজকে একটা করতে সময় আসছে না, 8.3 দাগাবো না 9.4 দাগাবো, আমার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে 8.3, কারণ এটা একটু বেশি, এটা একটু 27/32, এটা একটু ভালোই কমাবে, 9.8কে ভালোই ড্যামেজ দিবে, 8.3 আসবে, এরকম কিছু আসবে। এই যে এই দক্ষতাটা এটা কেমনে আসছে, এটা হচ্ছে করতে করতে,
এটা এমন না যে এটা আমি মুখস্থ করছি বা এটা করতে করতে এটা তুমি যত করবা এরকম, তত তুমি বুঝবা যে আচ্ছা ঠিক আছে এটা ওই মানটারে কমাই দিবে। কত কমাবে? বেশি কমাবে না, কম কমাবে। এই জিনিসটা তোমার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এই জিনিসটা তোমার আয়ত্ত হবে। এইটাই তোমার সবচেয়ে বেশি এই কয়েকদিন টার্গেট হওয়া উচিত, যে এই দক্ষতাটা যেন তৈরি হয়ে যায় তোমার মধ্যে। তাহলে তোমার ফিজিক্সে দেখবা, অনেকে বলে না ফিজিক্স দাগাইতে পারিনি, শেষই করতে পারিনি, তুমি দেখবা তোমার শেষ হচ্ছে। তুমি ফিজিক্স শেষ করতে পারছো কেন? জাস্ট বিকজ অফ তুমি এই প্র্যাকটিসে করছো। এই প্র্যাকটিসটা জরুরি জিএসটি পরীক্ষায়, ঠিক আছে? লাস্ট কয়েকদিন যখন করবা অ্যান্সার লাস্ট পর্যন্ত ক্যালকুলেটারে টিপে ওইটা আনাটা টার্গেট না, টার্গেট হচ্ছে আচ্ছা হাফ পর্যন্ত আনবো আইনে, দেন আমার মাইন্ডকে সাবকনশিয়াস মাইন্ডে দুইটার মধ্যে কোনটা দাগাবো, এইটাতে নিজেকে এক্সপার্ট করা, দক্ষ করা, এইটা তোমরা চর্চা করবো লাস্ট কয়েকদিন, ঠিক আছে? ওকে, আচ্ছা ফিজিক্স তাও কত মার্ক তোলার ট্রাই করব, আমি বলবো কোনো এরকম ধরা বাঁধা মার্কস ধরে নিয়ে যাও না। ওভারঅল 60, যদি তুমি বায়োলজি ভালো পারো তাহলে বায়োলজিতে 20 তুলে ফেলবা, কেমিস্ট্রিতে 17 তুলে ফেলবা, তাহলে 37 হয়ে গেছে। আর ফিজিক্সে 15-18 পাইলে গুড, 20 পাইলে তো ভেরি ভেরি গুড, 20 পাইলে আমি বলবো ভেরি ভেরি গুড। আর বাকি ম্যাথে তুমি দেখবা যে 8-9 তুলো, 8-9 তুললেই হবে। ম্যাথে 8 থেকে 10 তুললেই হবে, ঠিক আছে? ফিজিক্সে 20ও তুলতে পারবা, কিন্তু অসম্ভব কিছু না। ফিজিক্সে কিন্তু ভালো যদি এরকম করে প্র্যাকটিস করে যাও, ফিজিক্স তোমার দেখবা সবচেয়ে বেশি মার্কস তুলে দিতে সাহায্য করবে। হ্যাঁ, ফিজিক্স কিন্তু মার্কস ওঠে ভালোই, সব করা লাগবে না, 20 টার্গেট নিয়ে যাও ফিজিক্সে। ফিজিক্সে 20 পাওয়া মানে লালে লাল, তোমার পরীক্ষা বহুত ভালো হয়েছে। বায়োলজিতে 20, কেমিস্ট্রিতে 17, ফিজিক্সে যদি 20 হয় বহুত ভালো পরীক্ষা হয়েছে, ঠিক আছে? ওকে ভাই, থিওরি বেশি পড়বো নাকি ম্যাথমেটিক্যাল যেগুলো আছে ওইগুলো বেশি পড়বো? আমি বলবো যে এই লাস্ট মোমেন্টে ম্যাথমেটিক্যালগুলো ঠিক আমি আজকে যেই স্ট্র্যাটেজিতে সলভ করাইছি এই স্ট্র্যাটেজিতে করবা। ম্যাথমেটিক্যালগুলা লাস্ট পর্যন্ত একদম অ্যান্সার হাতে কলমে, হাতের 2 ভাগ শেষ এত, ওইভাবে ভাগ শেষ করে করার সময় নাই, ওভাবে ভাগ শেষ করে করা লাগবে না। আমি যেই প্র্যাকটিসে করেছি সেভাবে করবো। আর থিওরি পার্ট তো বেশি সময় লাগে না, থিওরি পার্টটা তুমি বই রিডিং পড়বা। রিডিংও আমি বলবো না একদম লাইন বাই লাইন রিডিং, যেগুলো বোল্ড হরফে লেখা সেগুলোই 2-3 বার করে পড়বা। পাল্টায় যাওয়ার সময় যেগুলো চোখে বাঁধে সেগুলোই দেখবা, ঠিক আছে? মুখস্থ লেভেলে নেওয়া দরকার নাই। সংখ্যা আছে একটা, অমুকের গলনাঙ্ক এত, এটার রোদের উষ্ণতা সহগ এত, এই ভ্যালুগুলো চার্ট থেকে মুখস্থ করি, দরকার নেই এটা, ঠিক আছে? এত তোমার এই জিএসটি পরীক্ষায় 4টা বিষয়ে ইনডেপথ দক্ষতা লাগবে না তো, তোমার 4টা বিষয়ে একটা সারফেস নলেজ থাকলেই হবে। আর এই ট্যাকটিসগুলো, এই ট্যাকটিস আর 4টা বিষয়ে তুমি একটা সারফেস নলেজ নিয়ে গেছো, তাহলেই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, ঠিক আছে? আমি অবশ্য কয়েকটি অধ্যায় গ্যাপ আছে, ওগুলোকে এখন করবো কিনা। যদি অধ্যায়টা মানে একবারেই পড়া না থাকে তাহলে বাদ দিয়ে দাও। ধরো সাপোজ আমি যদি বাদ দেওয়ার ক্ষেত্রে বলি, সেমিকন্ডাক্টর বাদ দিতে পারো। সেমিকন্ডাক্টর বাদ দিলেও কি, ওই যে সংখ্যা ইয়াগুলো পড়ে যেও, এই বাইনারি থেকে ডেসিমেল থেকে অক্টাল, তো এইগুলা টাইপের জিনিসপত্রগুলো করে যায়, এগুলো আসতে পারে। হ্যাঁ, আর এমনিতে পি টাইপ এন টাইপের সংজ্ঞা টঙ্গা এগুলো পড়ে যাবে, মানে বাদ দিচ্ছ ঠিক আছে, তুমি ট্রানজিস্টর হিসেবে, সুইচ হিসেবে ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর, ফুল ওয়েভ রেকটিফায়ার, এইগুলা ডিটেলসে না পড়লা, কিন্তু এন টাইপ কি, পি টাইপ কি, পিএনপি টাইপ কি, ডায়োড কি, এগুলা তো একটু রিডিং পড়ে যাইতেই। বাদ মানে ওইরকম বাদ আর কি, ওইগুলো ডিটেলসে না পড়লা, কিন্তু এই সংজ্ঞা টঙ্গাগুলো একটু চোখ বুলাই গেল, ঠিক আছে? আর ইউ ডিউ কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ। আমাদের এই ক্লাসগুলো নেওয়ার অর্থ হলো তোমাদের যেন ট্যাকটিসগুলো ধরাই দিতে পারি। যে আমি মনে করি আজকে ফিজিক্সের যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের যে ট্যাকটিসটা, সেই ট্যাকটিস অনুসারে তুমি যদি অন্যান্য চ্যাপ্টারও করো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ কালকে আমি ওমরা হজ করতে যাচ্ছি, আমার দোয়াতে তোমরা থাকবা। আমি সেখানে যে আল্লাহর ঘরের সামনে যে ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া চাইবো, বিশেষ করে যারা জিএসটি পরীক্ষার্থী আসো তাদের, যেহেতু বাকি এখনও চান্স বা পরীক্ষার ফলাফল বা পরীক্ষাই দাও নেই তোমরা এখনও, তোমাদের জন্য বিশেষ দোয়া থাকবে ইনশাল্লাহ আমার জন্য, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দোয়া করিও ভাইয়ের জন্য।